আছে। তো আমরা আজকে যে মেথডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেইনলি হিট স্টেরিলাইজেশন, যেটা সেটা নিয়ে কথা বলবো এবং শুরুতে অনেকগুলো টার্মিনোলজি সম্পর্কে জানবো স্টেরিলাইজেশনের সাথে রিলেটেড। তো শুরুতে যদি ডেফিনিশন জিজ্ঞেস করি, স্টেরিলাইজেশন মানে কি আমরা কি জানি? স্যার, জীবাণুমুক্তকরণ করা। স্যার অনেকগুলো টার্ম কোনো মানে হচ্ছে কিছুকে জার্ম মুক্ত করা। মাইক্রোস্ফ্রি অর জি স্যার, লিভিং থিংসকে জীবাণুমুক্ত করা। মাইক্রোফ্রি করা আর মাইক্রোবস থেকে মুক্ত করা। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি আমরা বুঝতেছি, বেসিক জিনিসটা বুঝছি। স্টেরিলাইজেশনের যদি ডেফিনেশন বলি, স্টেরিলাইজেশন হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল অথবা কম্বিনেশন অফ ফিজিক্যাল কেমিক্যাল প্রসেস। তার মানে হচ্ছে এটাকে আমরা মেথডের মাধ্যমে করতে পারি, বিভিন্ন কেমিক্যাল ইউজ করেও করতে পারি, অথবা দুইটার কম্বিনেশনের মাধ্যমে আমরা করতে পারি। এবং এই মেথডটার মাধ্যমে যেটা যেটা আমরা অ্যাকচুয়ালি করব সেটা হচ্ছে অল লিভিং মাইক্রো অর্গানিজম, মানে অল কাইন্ড অফ লিভিং মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোর, যেটা আমরা পড়ছিলাম গত সেমিস্টারে, যে ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করে কিসের জন্য, যাতে করে তারা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে সে সার্ভাইভ করতে পারে। তার মানে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট ফর্ম অফ ব্যাকটেরিয়া। তার মানে স্পোর ফর্ম করে যখন ব্যাকটেরিয়া, তখন ব্যাকটেরিয়াকে কিল করা কষ্টকর হয়ে যায়। বাট স্টেরিলাইজেশন হচ্ছে এমন একটা মেথড যেখানে সব মাইক্রো অর্গানিজম তো মরবেই, প্লাস হচ্ছে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াল স্পোর আছে সেটাও কি করবে, মরে যাবে। এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেরিলাইজেশন। এবং স্টেরিলাইজেশন টার্মটা হচ্ছে একটা অ্যাবসলিউট টার্ম। অ্যাবসলিউট টার্ম মানে হচ্ছে কি, যে যখন 100% মাইক্রো অর্গানিজম ফ্রি আমরা কোনো একটা সাবস্টেন্সকে করতে পারবো, তখনই তাকে আমরা স্টেরিলাইজেশন বলবো। 100% যদি 99.99% হয়, তখনও তাকে আমরা স্টেরিলাইজড প্রোডাক্ট বলতে পারবো না। এবং এই প্রসিডিউরটা আমরা মেইনলি ফলো করি হচ্ছে বিভিন্ন ধরনের প্যারেন্টারাল প্রোডাক্ট যেগুলো আছে। প্যারেন্টারাল প্রোডাক্ট কোনগুলো, এটা কি আমরা জানি? না স্যার। আচ্ছা, প্যারেন্টাল প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন ধরনের ইনজেকশন, ইনফিউশন। ইনফিউশন হচ্ছে স্যালাইন, ওই যে আমরা দেই না, দেখা গেছে যে বড় একটা পানির বোতল ঝোলানো থাকে যেটা আমরা ডিরেক্টলি আমাদের ব্রেনের মধ্যে ইনজেক্ট করে দিই, সেটাকে ইনফিউশন বলা হয়, যেটাকে আমরা স্যালাইন নামে চিনি। আর ইনজেকশন তার মানে হচ্ছে প্যারেন্টাল প্রোডাক্ট বলতে আমরা ডিরেক্টলি ব্রেনের মধ্যে যে ড্রাগ গুলাকে দিয়ে দেই ইন দ্য ফর্ম অফ ইনজেকশন অর ইনফিউশন ইজ নোন এজ প্যারেন্টাল প্রোডাক্ট। এবং এই প্যারেন্টাল প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই 100% মাইক্রো ফ্রি থাকতে হবে জিনিসটাকে, আদারওয়াইজ পেশেন্টের ইনফেকশন হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এবং অনেক ক্ষেত্রেই দেখবা যে কোন একটা পাউডার দিয়ে দেয়, পাউডারের সাথে দেখা গেছে যে পানি দিয়ে দেয়। ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন থাকে যে একটা বক্সের মধ্যে পাউডার থাকে, তার সাথে পানিও দিয়ে দেয়। তো কোম্পানিগুলো হচ্ছে যেটা করে, ওই যে পানিটা দেয়, পানিটা হচ্ছে ইনজেকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে ওই পানিটা 100% কি পিওর, এর মধ্যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম থাকবে না। এবং ওই পানিটাকে আমরা পাউডারের সাথে মিক্স করে ইনজেকশনে নিয়ে আমাদের ব্রেনের মধ্যে ডিরেক্টলি কি করে দিই, ইনজেক্ট করে দিই। সো স্টেরিলাইজেশন মানে হচ্ছে যখন 100% মাইক্রো অর্গানিজম ফ্রি কোনো একটা মিডিয়া আমরা তৈরি করব, তখন তাকে আমরা যে প্রসেসের মাধ্যমে তৈরি করব সেটাকে আমরা বলি হচ্ছে কি স্টেরিলাইজেশন। আচ্ছা, তারপরে স্টেরিলাইজেশনের পরে যে টার্মটা আসবে সেটা হচ্ছে কি ডিসইনফেকশন। ডিসইনফেকশন জিনিসটা কি, যে যখন আমরা বিভিন্ন ফিজিক্যাল অথবা কেমিক্যাল মেথডের মাধ্যমে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম গুলাকে কোনো একটা ইনএনিমেটেড সারফেস থেকে রিমুভ করব। এই ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াল যে স্পোর আছে সেটাকে রিমুভ করতে পারবো না, শুধুমাত্র প্যাথোজেনিক কিছু মাইক্রো অর্গানিজমকে আমরা বিভিন্ন ইনএনিমেটেড সারফেস থেকে রিমুভ করতে পারবো। সো এই ক্ষেত্রে ইনএনিমেটেড বলতে কি বোঝাচ্ছি, ইনএনিমেটেড বলতে বোঝাচ্ছে হচ্ছে যেগুলোর কোনো লিভিং থিং না। যেমন মনে করো কোন একটা তোমার ফোন, তুমি মনে করো বাহির থেকে আসলা, আসার পরে তোমার ফোনটা তুমি মনে করতেছো যে মেবি করোনা জীবাণু থাকতে পারে। সো ফোনটা হচ্ছে ইনএনিমেটেড একটা সাবস্টেন্স। তুমি কি করলো, ওই ফোনটাকে অ্যালকোহলের একটা কটনের মধ্যে অ্যালকোহল নিয়ে ওইটা দিয়ে হচ্ছে পুরো ফোনটাকে তুমি মুছে ফেললা। তো এই যে ফোনের সারফেস থেকে তুমি কি করলা, বিভিন্ন ধরনের প্যাথোজেনকে রিমুভ করার চেষ্টা করলা কেমিক্যাল ইউজ করে, মনে করো অ্যালকোহল ইউজ করলা। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কি ডিসইনফেকশন। কথা বুঝছি? তাহলে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে পার্থক্য কি? হুম, হ্যালো। স্যার, স্টেরিলাইজেশন হচ্ছে মেবি লিভিং থিংস এর ক্ষেত্রে, আর ডিসইনফেকশন। স্টেরিলাইজেশন হচ্ছে সব ক্ষেত্রে, স্টেরিলাইজেশন হচ্ছে কমপ্লিটলি যে কোনো জিনিস থেকে তুমি মাইক্রোস্ট্রি করতেছো।
এবং এক্ষেত্রে তোমার স্টেরিলাইজেশনের ক্ষেত্রে সব ধরনের মাইক্রো অর্গানিজমকে তুমি ফ্রি করতে পারবে, ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্পোর। বাট ডিসইনফেকশনের ক্ষেত্রে তুমি জাস্ট শুধু প্যাথোজেনিক, লিভিং। হ্যাঁ, শুধু নন লিভিং এর ক্ষেত্রে তুমি করতেছো, প্লাস হচ্ছে তুমি প্যাথোজেনিক যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলোকে তুমি রিমুভ করতেছো, বাট ব্যাকটেরিয়াল স্পোরকে তুমি এখানে কি করতে পারবে না, রিমুভ করতে পারবে না। স্টেরিলাইজেশন হচ্ছে একটা অ্যাবসলিউট টার্ম। অ্যাবসলিউট টার্ম মানে হচ্ছে হয় 100% স্টেরিলাইজ হবে কোন একটা সাবস্টেন্স, আদারওয়াইজ কি হবে না, হবে না। হবে না। বাট ডিসইনফেকশনটা তুমি 99%ও কোন একটা সাবস্টেন্সকে ডিসইনফেক্টেন্ট করতে পারো। কথা বুঝছি? জি স্যার। সবাই বুঝছি তো নাকি বেসিক ডিফারেন্সটা? জি স্যার। ওকে, এখন ডিসইনফেকশনের ক্ষেত্রে যে কেমিক্যাল গুলো আমরা ইউজ করি তাদেরকে আমরা ডিসইনফেক্টেন্ট বলি। যে কেমিক্যালটা দিয়ে আমরা ডিসইনফেকশন করি তাকে আমরা কি বলি, ডিসইনফেক্টেন্ট বলি। এবং বিভিন্ন ধরনের ডিসইনফেক্টেন্টের রেঞ্জ বিভিন্ন রকম থাকে। একটা ডিসইনফেক্টেন্ট সব ধরনের মাইক্রোবস কে মারতে পারবে না, সিলেক্টিভ কিছু মাইক্রোবস কে মারতে পারবে। যেমন আমরা বলি যে 75% অ্যালকোহল, তো ওইটা যে পরিমাণ মাইক্রোবস কে মারতে পারবে, দেখা গেছে যে তুমি যদি অ্যাসিটন ইউজ করো তাহলে সে ওই রেঞ্জের বা ওই প্যাথোজেন গুলোকে স্পেসিফিক্যালি মারতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি, আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি করি, ফিল্টার পেপার ইউজ করি 0.2 মাইক্রোমিটার পোর সাইজ বিশিষ্ট বা একবারে স্মল অ্যামাউন্টের যে ছিদ্র আছে ওই ছিদ্র বিশিষ্ট ফিল্টার গুলাকে আমরা ইউজ করে ডিসইনফেক্টেন্ট করতে পারি। যেমন কোন একটা মিডিয়াতে মনে করো মাইক্রোবস আছে, তুমি ওই ফিল্টারটা ইউজ করলে, এরকম ফিল্টার কিনতে পাওয়া যায় 90 টাকা করে বিক্রি করে। ওইগুলা দিয়ে তুমি দেখা গেছে কি করতে পারবা, ফিল্ট্রেশনের মাধ্যমেও কোন একটা মিডিয়া থেকে, যেমন ওয়াটার থেকে, তুমি কি করতে পারবা, প্যাথোজেনিক ম্যাটেরিয়াল বা মাইক্রোব যেগুলো আছে সেগুলোকে তুমি কি করতে পারবা, রিমুভ করতে পারবা। এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে যে ধরনের কেমিক্যাল বা ফিজিক্যাল মেথড গুলো আমরা ইউজ করি, এরা লিটারেলি মাইক্রোবস গুলাকে মেরে ফেলে। বাট ডিসইনফেকশনের ক্ষেত্রে মাইক্রোবস গুলাকে তারা দুইটা ওয়েতেই করে। একটা হচ্ছে হয় মাইক্রোবস গুলাকে ওই মিডিয়া থেকে সেপারেট করে ফেলে, আদারওয়াইজ তারা কি করবে, মাইক্রোবস গুলাকে ইনঅ্যাক্টিভেট করে ফেলে, যাতে করে মাইক্রোবস গুলো পরবর্তীতে গ্রো না করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি? সো এটাই মোটামুটি এখানে আমাদের দেয়া আছে। তারপর টার্ম যেটা আছে সেটা হচ্ছে কি ডিকন্টামিনেশন। ডিকন্টামিনেশন মানে কি, ডিকন্টামিনেশনটা হচ্ছে কম্বিনেশন অফ স্টেরিলাইজেশন এবং হচ্ছে ডিসইনফেকশন। তার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা মিডিয়া থেকে হয় স্টেরিলাইজেশন না হয় হচ্ছে ডিসইনফেকশন, এই দুইটার মাধ্যমে আমরা কি করব, মাইক্রোবস গুলোকে রিমুভ করে ফেলবো, তখন তাকে আমরা বলি হচ্ছে কি ডিকন্টামিনেশন। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা, ডিকন্টামিনেশনটা হচ্ছে, আরেকবার বলতেছি মনোযোগ দিয়ে শোনো, ডিকন্টামিনেশনটা হচ্ছে কম্বিনেশন অফ স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন। তার মানে হচ্ছে যখন আমরা স্টেরিলাইজেশন অথবা ডিসইনফেকশন এই দুইটা মিডিয়ার বা এই দুইটা মেথডকে আমরা ইউজ করার মাধ্যমে আমরা যেটা করব, যে কোনো একটা মিডিয়া থেকে আমরা কি করব, মাইক্রোবস গুলাকে রিমুভ করব, অথবা মাইক্রোবস গুলাকে কিল করব, অথবা মাইক্রোবস গুলাকে কি করব, ইনঅ্যাক্টিভেট করব। তখন তাকে আমরা কি বলি, ডিকন্টামিনেশন বলি। বুঝছি? জি স্যার। ওকে, তারপর টার্ম গুলো যদি, এগুলো মোটামুটি সিমিলার টাইপের শুনতে মনে হয়, বাট সাটেল ডিফারেন্স বা সূক্ষ্ম একটা পার্থক্য আছে এদের মধ্যে। স্যানিটাইজেশন, স্যানিটাইজেশন মেথডটা কি, স্যানিটাইজেশন মেথডটা তখনই অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা ইউজ করব যখন আমরা এটা পাবলিক হেলথে ইউজ করব। মানে তার মানে হচ্ছে আমরা যখন কোনো মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলা বা ইনঅ্যাক্টিভেট করা বা তাকে হচ্ছে সেপারেট করব কোন একটা পাবলিক হেলথ বা পাবলিক হেলথ সেটআপে থেকে। যেমন মনে করো তুমি কি করলা, যেমন বাংলাদেশে মনে করো এই কি বলে, এই যে বিভিন্ন ধরনের মনে করো খাবার, আমরা যে খাবার তৈরি করি বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি, যখন ফুড ইন্ডাস্ট্রিতে খাবার তৈরি করা হয় এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কথা মাথায় রেখে চিন্তা করা হয়, বাংলাদেশের মানুষের হেলথের কথা মাথায় রেখে চিন্তা করা হয়। যখন কোনো একটা সার্টেন এরিয়ার মানুষের হেলথের কথা চিন্তা করে কোনো কাজ করা হয় তখন সেটা পাবলিক হেলথ সিস্টেমে কনসিডার করা হয়। অথবা বাংলাদেশের যে সুয়েজ ব্যবস্থা আছে, মনে করো বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এগুলো সরানোর যে ব্যবস্থা আছে, এটা হচ্ছে ওই ক্ষেত্রে মনে করো তুমি কি করলা, যে ঢাকা সিটি কর্পোরেশন ডিসাইড করলো যে বাংলাদেশের যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মনে করো যে ওইখানে যত নর্দমা আছে সেগুলা মাইক্রোস্ফ্রি করা হবে।
তো তারা দেখা গেছে কি করতে পারে, হয় কেমিক্যাল মেথড ইউজ করতে পারে অথবা মেকানিক্যাল মেথড ইউজ করতে পারে। তো তারা ডিসাইড করলো যে আমরা কি করব, প্রত্যেকটা ড্রেনের ভিতরে কি করব, ব্লিচিং পাউডার ছিটাই দিব যাতে করে মাইক্রো অর্গানিজমের পরিমাণ কমে যায়। তো এই যে ব্লিচিং পাউডারটা ছিটাই দিচ্ছে, এই যে এটাও কি একটা ডিসইনফেকশন প্রসেস না? কিন্তু এটা অ্যাপ্লাই করা হচ্ছে কিসের জন্য? এটা অ্যাপ্লাই করা হচ্ছে পাবলিক হেলথ বা একটা সার্টেন রিজনের মানুষের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। যখন এই লেভেলের কথা চিন্তা করা হয় বা একটা সার্টেন এরিয়ার মানুষের কথা চিন্তা করে ডিসইনফেকশন করা হয়, তখন তাকে আমরা স্যানিটাইজেশন বলি। বুঝছি? বা তুমি স্যার মনে করো, জি চিন্তা স্যার। করলো যে তুমি মনে করো যে একটা রিমোট এরিয়া আছে, যে এলাকার মানুষজন মনে করো আগে তাদের যে কি বলে, তাদের মনে করো ওইখানে টয়লেট অ্যাভেলেবেল না। তো এতে এতে করে দেখা গেছে ওইখানে যে হাইজিন ব্যবস্থা আছে ওইটা ঠিকভাবে মেনটেন হচ্ছে না। তো ওই এলাকার কোন একজন মনে করো জনপ্রতিনিধি চিন্তা করলো যে আমি এখন এখানে টয়লেট স্থাপন করব বিভিন্ন রিজন, গ্রামে গ্রামে। তো এই যে একটা অ্যাটেম্প, এটাকে আমরা স্যানিটাইজেশনের আন্ডারে চিন্তা করতে পারি, যে যাতে করে জীবাণু না ছড়াইতে পারে সে কি করলো, বিভিন্ন এলাকাতে টয়লেট প্রতিস্থাপন করলো বা তৈরি করলো। সো এই ব্যাপারটাকে আমরা স্যানিটাইজেশনের মধ্যে চিন্তা করতে পারি। আর অ্যাসেপসিস জিনিসটাকে, অ্যাসেপসিস হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক যেটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে যাতে করে আমরা হাইজিন থাকতে পারি বা আমরা মাইক্রোবস ফ্রি থাকতে পারি। যে টেকনিক গুলো ইউজ করে আমরা মাইক্রোবস ফ্রি থাকতে পারি সেটাকে আমরা অ্যাসেপসিস বলি। এখন কি কি টেকনিক আমরা ইউজ করতে পারি? যেমন মাস্ক ইউজ করতে পারি, আমরা হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারি। তারপর হচ্ছে কি বলে, আমরা হচ্ছে এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা এই ধরনের মাইক্রো অর্গানিজম কে কন্ট্রোল করার জন্য তারা বিভিন্ন ফিল্ট্রেশন সিস্টেম ইউজ করে। যেমন হ্যাপা ফিল্টার নামে একটা ফিল্টার আছে, HEPA। হ্যাপা ফিল্টার হচ্ছে খুবই জনপ্রিয় একটা মেথড, যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইউজ করে। সো এই ফিল্টারটা ইউজ করার মাধ্যমে তারা কি করতে পারে, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পার্টিকেলকে তারা কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। এখন হ্যাপা, এটা তো হচ্ছে একটা শর্ট ফর্ম, এটার অ্যাব্রিভিয়েশন ইলাবোরেশন যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে হাই ইফিসিয়েন্সি পার্টিকুলেটেড এয়ার বলা হয় আর কি। ঠিক আছে, হ্যাপা ফিল্টার মানে হচ্ছে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার। এটা হচ্ছে একটা ফিল্টার যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইউজ করে কি করার জন্য, মাইক্রো অর্গানিজমকে কন্ট্রোল করার জন্য। তারপর আমরা মনে করো কি করতে পারি, ইউভি রে ইউজ করতে পারি, আলট্রাভায়োলেট রশ্মি যেটা আছে সেটাকে ইউজ করে আমরা কি করতে পারি, মাইক্রো অর্গানিজম ফ্রি করতে পারি কোনো একটা পার্টিকেল বা কোনো একটা পার্টিকেল বা কোনো একটা সারফেসকে আমরা কি করতে পারি, মাইক্রোস ফ্রি করতে পারি। বুঝছি এটুক? জি স্যার, জি বুঝছি স্যার। স্যার। আচ্ছা, তো এগুলা গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিসেপসিস। অ্যান্টিসেপসিস মানে হচ্ছে অ্যান্টিসেপটিক ইউজ করে যখন আমরা কোনো একটা স্কিন, মানে হ্যাঁ 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 বলো তামিম। হ্যালো, তামিমের মনে হয় নেটওয়ার্ক। আচ্ছা তামিম, তোমার কোশ্চেনটা তুমি কমেন্ট করো, আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টিসেপসিস। অ্যান্টিসেপসিস হচ্ছে অ্যান্টিসেপটিক ইউজ করে যখন আমরা স্কিন অথবা মিউকাস মেমব্রেন এগুলাকে মাইক্রোস্প্রে করব, তখন আমরা তাকে অ্যান্টিসেপসিস বলি। মানে স্কিন থেকে কোনো, আমাদের মনে করো বডি সারফেস যেটা আছে স্কিন, ওইখান থেকে যদি আমরা মাইক্রোস্প্রে করি কোন একটা অ্যান্টিসেপটিক ইউজ করার মাধ্যমে, অথবা মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন বলতে কোন 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 জায়গায় থাকে মিউকাস মেমব্রেনটা? হ্যালো, হ্যালো। বলো দেখি দুই একটা জায়গা যেখানে থাকে, মিউকাস মেমব্রেন থাকে, বলতে পারবা? স্যার ভুলে গেছি, করছিলাম। আচ্ছা, বলতেছি তাহলে এটা। আচ্ছা, তামিমের কোশ্চেনটার আমি অ্যান্সার দিয়ে আসি। তামিম গুড একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে ইউভি রে কিভাবে আমাদের মাইক্রো অর্গানিজমকে মারতে সাহায্য করে। অ্যাকচুয়ালি দেখবা যে আলট্রাভায়োলেট রশ্মি, আমরা বারবার একটা কথা বলি যে ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কি বলে গ্রিন হাউস গ্যাসের কারণে। তো এই যে ওজোন লেয়ার ধ্বংস হয়ে গেলে কি হয় অ্যাকচুয়ালি, ওজোন লেয়ারটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার, যেটা হচ্ছে আমাদের আমাদের যে সূর্যের যে রশ্মি আছে বা লাইট আছে তার ভিতরে ইউভি লাইট বা আলট্রাভায়োলেট রে আছে, যেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখে হচ্ছে কি ওজোন লেয়ার। তো ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে এই
বিভিন্ন ধরনের ফোটার কারণে ডিরেক্টলি সানলাইটের ভিতরে যে ইউভি রেটা আছে সেটা পৃথিবীতে চলে আসতেছে, এবং ইউভি রেটার মূল একটা ব্যাপার আছে যে সে হচ্ছে কি করতে পারে, এটা হচ্ছে একটা এনার্জি কন্টেনিং একটা রশ্মি, যেটা হচ্ছে কি করতে পারে আমাদের প্রোটিনকে ডিনেচার করতে পারে। প্রোটিনকে ডিনেচার করতে পারে বলতে প্রোটিনের কিন্তু প্রাইমারি সেকেন্ড, তোমাদের প্রোটিন কি পড়াইছে এখনো? লাস্ট সেমিস্টারে পড়ানো হয়েছে। জি স্যার, হ্যাঁ, পড়ানো হয়েছে। প্রোটিনের কিন্তু অ্যাক্টিভ একটা স্ট্রাকচার আছে। অ্যাক্টিভ ফর্মটার নাম কি? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি যেটা আমরা বলি। প্রোটিনের টারশিয়ারি যে Tertiary স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে তার অ্যাক্টিভ স্ট্রাকচার, তাই তো? যেমন তুমি মনে করো ডিম নিয়ে যদি চিন্তা করো, ডিম চিন্তা করলে ডিমের ভিতরে যে লিকুইড যে ইটা থাকে, মানে ডিমটাকে সিদ্ধ করার আগে ডিমের ভিতরে লিকুইড যে কুসুমটা থাকে, এবং মনে করো চারপাশে তোমার মনে করো একটা ট্রান্সপারেন্ট লিকুইড, তার মাঝখানে হচ্ছে কুসুমটা থাকে ইয়েলো কালারের, এটা হচ্ছে তার অ্যাক্টিভ ফর্ম। সো যখন আমরা এটাকে হিট দেওয়া শুরু করি, শুরুর দিকে হিট দিলে কি হবে, প্রোটিনটা কোয়াগুলেট করা শুরু করবে। কোয়াগুলেট করা বলতে প্রোটিনটা কোয়াগুলেট করবে না, আগে প্রোটিনটা আগে কি করতে থাকবে, প্রোটিনের যে টার্সিয়ারি স্ট্রাকচারটা কিন্তু কিসের মাধ্যমে তৈরি হয়, প্রোটিন যেহেতু অ্যামাইনো অ্যাসিডের মানে কি পলিমার বলা যায়, তো প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলা, হ্যাঁ প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলা একটার সাথে আরেকটা কি করে লেগে থাকে। আচ্ছা আমার বউ আসছে, আমি একটু আসতেছি, হ্যাঁ 2 মিনিট ওয়েট করো তোমরা, আমি আসতেছি। হ্যালো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে জি প্রোটিনের স্যার। হচ্ছে যে টার্সিয়ারি স্ট্রাকচারটা আছে, ওই টার্সিয়ারি স্ট্রাকচারটাতে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা জানি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, ওই অ্যামাইনো অ্যাসিড গুলো নিয়ে তো অ্যাকচুয়ালি প্রোটিনটা তৈরি হয়। তো এক্ষেত্রে যেটা হবে যে ওই অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা কি করে বন্ড ফর্ম করে একটা 3D টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে। তো যখন মনে করো আমরা কি করি, হ্যাঁ বলো। এটা কি ডিন্যাচুরেশন হবে প্রোটিনের? হ্যাঁ আমি এটাই বলতেছি, যে শুরুতে যেটা হবে যখন আমরা হিট দিব, প্রোটিনটা 3D যে স্ট্রাকচার আছে, তার মানে 3D স্ট্রাকচারটার মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি আছে, বন্ড আছে। এই বন্ড গুলা যখন আমরা হিট দেওয়া শুরু করব, শুরুতে বন্ড গুলা ভাঙা শুরু করবে। ভাঙা শুরু করার পরে আস্তে আস্তে বন্ড গুলা ভেঙে প্রোটিনটা কি করবে, কোয়াগুলেট করে যাবে। কোয়াগুলেট করে যাওয়া মানে কি, প্রোটিনটা মনে করো 3D স্ট্রাকচারটা ভেঙে একটা ক্লাম্প ফর্ম করবে, যেটা আমরা ওই যে সেদ্ধ ডিমে দেখি। ডিমটা যখন সিদ্ধ হয়ে যায় দেখবা যে ডিমটা একবারে কি হয়ে যায়, একটা টাইট একটা পিন্ডে পরিণত হয়। এটাকে কোয়াগুলেশন বলা যায়। আর লাস্টে যেটা হবে, যখন তুমি কন্টিনিউয়াসলি হিট দিতে থাকবা তখন প্রোটিনটা কি হয়ে যাবে, অক্সিডেশন হয়ে যাবে। তার মানে প্রোটিনটা পুড়ে কালো হয়ে যাবে দেখবা চারপাশটা। তো তার মানে হচ্ছে ডিনেচারেশন। এই যে ইউভি লাইটের মূল কারণ হচ্ছে, আমরা বলি না স্কিন ক্যান্সারের জন্য ইউভি লাইট দায়ী, কারণ হচ্ছে কি এই যে ইউভি লাইটটা আমাদের যে স্কিনে যে প্রোটিন আছে এই প্রোটিন গুলাকে ডিনেচার করে ফেলে, প্রোটিন গুলাকে নষ্ট করে ফেলে। বুঝতে পারছি? জি স্যার, ঠিক আছে, ভালো বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আর মিউকাস মেমব্রেন বলতে যেটা বোঝাচ্ছিলাম কি, মিউকাস মেমব্রেন বলতে বোঝাচ্ছিলাম যে আমাদের যে মনে করো রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের যে আমাদের ইনার যে লেয়ারটা আছে আমাদের জিআইটির, এগুলো হচ্ছে মিউকাস মেমব্রেনের সমন্বয়ে গঠিত। বুঝতে পারছি?
স্যার লাংয়েও তো থাকে। হ্যাঁ, লাং লাংয়ে তো আপনার মিউকাস মেমব্রেন থাকে। অনেক জায়গাতেই থাকে, আমরা জাস্ট দুইটা নাম বললাম আর কি, যে রেসপিরেটরি ইয়াতে থাকে। ইভেন আমাদের চোখের যে উপরের লেয়ারটা, এটাও মিউকাস মেমব্রেনের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তো এই যে সারফেস গুলাকে আমরা হচ্ছে বিভিন্ন অ্যান্টিসেপটিক ইউজ করার মাধ্যমে কি করতে পারি, মাইক্রো অর্গানিজম ফ্রি করতে পারি। আচ্ছা, তারপরে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ব্যাকটেরিওস্টেসিস আর স্যার একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলো আকরাম। স্যার ইয়া, স্যার অ্যান্টিসেপটিক তো স্যার ভাইরাস দমনে ব্যবহার করা হয় না, ওরা তো ভাইরাস সরাইতে পারে না, নির্মূল করতে পারে না না। না না, তাহলে তো স্যার মানে স্কিন, তাহলে স্কিন মিউকাস এগুলোর মধ্যে তো স্যার মাইক্রো অর্গানিজম স্যার ওরা তাহলে নষ্ট করতে পারতেছে না, তাহলে তো এই ক্ষেত্রে কাজ করতেছে না এই জিনিসটা, কেমিক্যালটা। হ্যাঁ, তাহলে তো সকল ধরনের মাইক্রো অর্গানিজম ওরা ওরা সরাইতে পারতেছে না স্যার। না অ্যান্টিসেপসিস এর মাধ্যমে তো তুমি সব ধরনের মাইক্রো অর্গানিজম সরাতে পারবে না। অ্যান্টিসেপসিস এর মাধ্যমে মেইনলি আমরা যেটা করি, ব্যাকটেরিয়া গুলোকে মেইনলি কিল করতে পারি, ভাইরাসকে কিল করতে পারি না। ভাইরাস তো কিল করা অনেক টাফ জিনিস, ভাইরাস কিল করতে পারবো না অ্যান্টিসেপসিস এর মাধ্যমে বা অ্যান্টিসেপটিক ইউজ করার মাধ্যমে। যদিও বলা হয় যে তোমার মনে করো যে যেটা বলে যে হ্যান্ড ওয়াশ, বা হ্যান্ড ওয়াশ না, হ্যান্ড স্যানিটাইজার যেটা বলা হয়, যে আমরা বিভিন্ন ধরনের অ্যালকোহলের যে প্রিপারেশন গুলো এখন মার্কেটে পাই, এগুলো দিয়ে আমরা, এটা কাইন্ড অফ নাই মামার চেয়ে কানা মামা ভালো আর কি। যে তুমি হচ্ছে মনে করো কমপ্লিটলি ভাইরাসকে কিল করতে পারবা না, বাট ভাইরাল যে আরএনএটা আছে ওইটাকে নষ্ট করতে পারবা তুমি, কিছুটা হইলেও ড্যামেজ করতে পারবো। আর ভাইরাস তো মূলত হচ্ছে আরএনএটার কারণেই অ্যাক্টিভেট হয় বডিতে গিয়ে, কারণ আদারওয়াইজ সেটা তো একটা পার্টিকেল। তো অ্যান্টিসেপসিস এর মাধ্যমে মেইনলি আমরা যেটা করি, মাইক্রো অর্গানিজমের মধ্যে মেইনলি আমরা এখানে বলতে মাইক্রো অর্গানিজম বলতে মেইনলি ব্যাকটেরিয়া গুলাকেই বোঝাচ্ছি। যদিও অ্যান্টিসেপসিস এর অনেক রেঞ্জ আছে, কিছু কিছু অ্যান্টিসেপটিক আছে যেগুলো হচ্ছে মানে অনেক ধরনের ব্যাকটেরিয়া, অনেক ধরনের মাইক্রোবস কে কিল করতে পারে, ফাঙ্গাস, অনেক ধরনের জিনিসকে কিল করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিওস্টেসিস আর একটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল। ব্যাকটেরিওস্টেসিস জিনিসটা কি, এগুলো মনে হয় পড়াইছে, আগে পড়াইছে না? ব্যাকটেরিওস্টেসিস কি বলো? জি স্যার, ইনঅর্গানিক। স্যার এইটা হচ্ছে গিয়ে কোনো ব্যাকটেরিয়াকে মানে কিল না করে তার যে হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে হচ্ছে ব্যাকটেরিওস্টেসিস মাল্টিপ্লিকেশনটা ওইটা অফ করা। হ্যাঁ, আর যেটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল, ওইটা হচ্ছে স্যার কোনো ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রো, জি স্যার, হুম, স্টেসিস। আর সাইডালটা হচ্ছে কিল করে, ওই ব্যাকটেরিয়াটাকে কিল করে দেন ওটাকে দমন করা। আচ্ছা, ঠিক। তো ব্যাকটেরিওস্টেসিস মানে হচ্ছে কোন একটা, স্টেসিস মানে হচ্ছে থামায় দেওয়া, ব্যাকটেরিওস্টেসিস মানে হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথকে, গ্রোথ বলতে এখানে তার রিপ্রোডাকশনটাকে কি করা, স্টপ করে দেওয়া, যাতে করে ব্যাকটেরিয়াটা আর কি করতে পারবে না, সংখ্যায় বৃদ্ধি করতে পারবে না বা বাড়তে পারবে না। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ব্যাকটেরিওস্টেসিস। আর ব্যাকটেরিওসাইডাল যেটা, সাইডালটা হচ্ছে, তার মানে হচ্ছে সাইডাল মানে হচ্ছে যেটা হচ্ছে কিল করে, তা ব্যাকটেরিওসাইডাল মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে। এখন এটা অনেক ধরনের হইতে পারে, ব্যাকটেরিওসাইডাল হইতে পারে, ভাইরোসাইডাল হইতে পারে, ফাঞ্জিসাইডাল হইতে পারে, মাইক্রোভিসাইডাল হইতে পারে, স্পোরিসাইডাল হইতে পারে, মানে অনেক ধরনের সাইডাল। তার মানে তুমি যেটাকে কিল করতে চাচ্ছ তার লাস্টে জাস্ট সাইডাল বসায় দিবে। ঠিক আছে, তাহলে তার মানে হচ্ছে কি, সে ওইটাকে, যেমন স্পোরিসাইডাল মানে হচ্ছে সে কি করবে, শুধু স্পোর গুলাকে কিল করবে। জার্মিসাইডাল মানে হচ্ছে সে জার্ম গুলাকে কিল করবে। কথা বুঝতে পারছে? এবং ব্যাকটেরিওসাইডাল গুলাকে আবার দুইটা ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম আর একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম। এই দুইটা জিনিস কি, এই দুটো কি জানি? স্যার ব্রড মানে তো স্যার প্রসারিত করা, আর ন্যারো মানে স্যার মানে স্যার ব্রড স্পেকট্রাম স্যার অনেক হুম বড় হুম, পরিসরে কাজ তার মানে করে। ব্যাকটেরিওসাইডাল গুলোকে আমরা দুইটা ভাবে ভাগ করতেছি, একটা হচ্ছে কি ব্রড স্পেকট্রাম, তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া তো আমরা জানি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের আছে। ব্রড স্পেকট্রাম যেটা, সেটা হচ্ছে মানে অনেক ধরনের ব্যাকটেরিয়াকে কিল করবে, সে গ্রাম পজিটিভ কেও কিল করতে পারে, গ্রাম নেগেটিভ কেও কিল করতে পারে। আর ন্যারো স্পেকট্রাম যেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলি হচ্ছে যে অনেক যেটা হচ্ছে অল্প কিছু ব্যাকটেরিয়াকে, সিলেক্টিভ কিছু ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে, তাকে আমরা বলি হচ্ছে ন্যারো স্পেকট্রাম। এবং এইটার বেসিসে আমরা ওই যে অ্যান্টিবায়োটিক্স গুলাকে বলি না, যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তার মানে হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে অনেক ধরনের ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে, তাকে আমরা বলি হচ্ছে কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে অল্প কিছু ব্যাকটেরিয়া, সিলেক্টিভ কিছু ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে, সেটাকে আমরা বলি হচ্ছে কি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরেকটা কি যেন বলবো, ভুলে গেলাম। উম আচ্ছা, তো এখন দেখবা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খেলে খাওয়ার পরে ডায়রিয়া হয়, এটা তো আমরা দেখছি, তাই না?
অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখা গেছে যে স্যার। পেটে সমস্যা হয়, ডায়রিয়া হয়, এটার কারণ কি? স্যার স্যার এটা কি সব মানে ভালো খারাপ সব ব্যাকটেরিয়াকে মাইরা ফেলে? হ্যাঁ 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 হ্যাঁ, এটার কারণ হচ্ছে কারণ আমাদের মেটাবলিজমের জন্য উপকারী অনেক ব্যাকটেরিয়া আছে। সো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গুলো যেটা করে যে ভালো ব্যাকটেরিয়া যেটা আমাদের মেটাবলিজমে সাহায্য করে সেটাকে মেরে ফেলে, এতে করে আমাদের খাবারের ডাইজেশনটা ঠিকভাবে হয় না, আর খাবারের ডাইজেশন ঠিকভাবে না হয় মানে পেটে সমস্যা হয়। ঠিক আছে, দেখা গেছে যে ডায়রিয়া হয় বা অন্যান্য প্রবলেম থাকে। ঠিক আছে, বুঝতে পারছি এটুক? কারো কোনো জি কোশ্চেন স্যার। আছে? না স্যার আপাতত। না আচ্ছা, স্যার। তো মোটামুটি আমাদের ডেফিনেশন গুলো এখানে শেষ। তারপরে অ্যান্ডোস্পোর বা আমরা যে ব্যাকটেরিয়াল যে স্পোরটা পড়ছিলাম ওই স্পোরের একটা স্ট্রাকচার এখানে দেয়া আছে, এবং এই স্পোর গুলা ব্যাকটেরিয়াকে বিভিন্ন ধরনের স্ট্রেসড কন্ডিশন থেকে কি করে প্রোটেক্ট করে রাখে। তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া যখন স্পোর ফর্ম করে বা অ্যান্ডোস্পোর ফর্ম করে তখন সে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর বা বিভিন্ন ধরনের ফ্যাক্টর যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়াকে অ্যাকচুয়ালি কিল করতে পারে, ওই ধরনের ফ্যাক্টর গুলো থেকে তাকে কি করে রাখে, প্রোটেক্টেড করে রাখে। যেমন ফার্স্ট এই যে তার আউটার যে লাল কালারের যে লেয়ারটা আছে তার মধ্যে, এই লাল কালারের একবারে বাহিরের লেয়ারটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি কোট বলি। কোটটা হচ্ছে মেইনলি প্রোটিনের সমন্বয়ে গঠিত, এবং এই কোটটা ব্যাকটেরিয়াকে বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা এনজাইম থেকে কি করে রাখে, প্রোটেক্ট করতে সাহায্য করে যখন সে এন্ডোস্পোর ফর্ম করে। তারপরে কোটটার ভেতরেই দেখো একটা গোল্ডেন কালারের একটা লেয়ার আছে পাতলা, যেটাকে আমরা আউটার মেমব্রেন হিসেবে আইডেন্টিফাই করছি। এই আউটার মেমব্রেনটা হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে রাখা হচ্ছে থেকে বিভিন্ন ধরনের, এটা কাইন্ড অফ পারমিয়াবিলিটি একটা লেয়ার হিসেবে ব্যারিয়ার হিসেবে কাজ করে। তার মানে এটা কিছু ম্যাটেরিয়ালকে সিলেক্টিভলি ভিতরে ঢুকতে দেয়, কিছু ম্যাটেরিয়ালকে ঢুকতে দেয় না, এবং এটা হচ্ছে কাইন্ড অফ সেকেন্ডারি একটা পারমিয়াবিলিটি ব্যারিয়ার বলতে পারি আমরা, কারণ তার ভিতরে আরেকটা মেজর পারমিয়াবিলিটি ব্যারিয়ারও আছে যেটা হচ্ছে সিলেক্টিভলি বিভিন্ন ম্যাটেরিয়ালকে ঢুকতে দিবে, আবার কিছু জিনিসকে ঢুকতে দিবে না। তার মানে ফার্স্টে একটা প্রোটেক্টিভ লেয়ার যেটাকে আমরা কোট বলছি, তারপরে একটা প্রোটেক্টিভ লেয়ার তার ভিতরে আছে যেটাকে আমরা আউটার মেমব্রেন বলছি। আচ্ছা, তারপরে সাদা যে সার্কেলটা আছে এটা হচ্ছে থিক পেপটাইডোগ্লাইকেন একটা লেয়ার যেটাকে আমরা কর্টেক্স বলতেছি, এবং এই থিক পেপটাইডোগ্লাইকেন যে লেয়ারটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে মেইনলি হিট থেকে রক্ষা করে, হিট থেকে কি করে প্রোটেক্টেড করে। যতই তুমি হিট দিবা সে ওইটাতে সার্ভাইভ করে যাবে। তারপরে ভিতরের লেয়ার যে ব্ল্যাক কালারের লেয়ারটা আছে সেটাকে জার্ম সেল ওয়াল বলা হয়, এবং এই জার্ম সেল ওয়ালটা হচ্ছে ব্যাকটেরিয়া যখন আবার নতুন করে অ্যান্ডোস্পোর থেকে সে আবার জার্মিনেট করে বা নতুন করে আবার সে ব্যাকটেরিয়া ফর্মে চলে আসে, তখন এই জার্ম সেল লেয়ারটা হচ্ছে তার সেল ওয়াল হিসাবে কি করে কাজ করে। আর একবারে ইনার যে লেয়ারটা আছে, ইনার লেয়ারটা হচ্ছে তার ইনার মেমব্রেন যেটা, সেটা হচ্ছে তার প্রাইমারি পারমিয়াবিলিটি ব্যারিয়ার হিসেবে কাজ করে। তার মানে সেকেন্ডারি পারমিয়াবিলিটি ব্যারিয়ার যেটা আউটার মেমব্রেন ছিল, সে যদি কোনো ম্যাটেরিয়ালকে ভিতরে ঢুকতে দিয়েও ফেলে, ইনার মেমব্রেনটা সেটাকে কি করে আর ভিতরে যাইতে দেয় না। তার মানে হচ্ছে সে সিলেক্টিভলি কিছু ম্যাটেরিয়ালকে কোরে যেতে দেবে, কোর যেটা হচ্ছে একবার মাঝখানের গোল জায়গাটা সেটাকে কোর বলতেছি, সেখানে যেতে দেবে, আর কিছু ম্যাটেরিয়ালকে সে যেতে দেবে না। আর কোর যে জায়গাটা থাকে সেটাতে হচ্ছে ব্যাকটেরিয়ার বিভিন্ন যে অর্গানেলস গুলো আছে তার ভিতরে, সেই অর্গানেলস গুলো হচ্ছে কোরের ভিতরে থাকে, এবং এই অর্গানেলস গুলো হচ্ছে ডিহাইড্রেটেড কন্ডিশনের মধ্যে থাকে। তার মানে সেখানে কোনো ধরনের পানি থাকে না। যখন ব্যাকটেরিয়াটা আবার নতুন করে কি করে এন্ডোস্পোর থেকে বের হয়ে আসে, তখন তার এই অর্গানেলস গুলো আবার কি হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে যায়। তার মানে দেখো যে তার ভিতরে অনেকগুলো প্রোটেক্টিভ লেয়ার আছে এন্ডোস্পোর যখন সে ফর্ম করে, তার মানে সে খুবই রেজিস্ট্যান্ট একটা ফর্ম ব্যাকটেরিয়ার জন্য। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা একজনকে একটু কোশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ, দেখি ঘুমাইতেছে কিনা। শ্রাবন্তী বলো। শ্রাবন্তী, কথা শোনা যাচ্ছে? ঘুমাইতেছে। আচ্ছা, তারপর আমাদের রাব্বি বলো। রাব্বি, আচ্ছা তুমি বলবো হচ্ছে কর্টেক্স ব্যাকটেরিয়াকে কোন জায়গায় কি থেকে প্রোটেক্ট করে? ব্যাকটেরিয়া যখন এন্ডোস্পোর ফর্ম করে কর্টেক্সটা তাকে কি কি থেকে প্রোটেক্টেড রাখে বলো। সাজিদ বলো।
রাকা, সাজিদুর রহমান রাকা, বলো। তার মানে কয়েকজন শুনতেছো, বাকি কেউই শুনতেছো না। মৃদুল বলো, মৃদুল। এই হচ্ছে অবস্থা না? এবার বলো, স্যার সামনে আগানোর দরকার আছে? হ্যাঁ, আমি কতজনকে জিজ্ঞেস করলাম, এতজনের নেটের প্রবলেম? হিট থেকে, ও আচ্ছা, হিটের কথা বলছো তুমি, তুমি তো বলছো ঠিক আছে, বাট অনেকেই তো মনোযোগ শুনতেছেই না। সোহেল বলো, সোহেল। সোহেল বলো, তুমি বলবা হচ্ছে ইনার মেমব্রেন কি করে। হুম, এই অবস্থা, তাহলে আর সামনে আগে কি হবে? হ্যাঁ, তোমরা তো শুনতেছই না, পড়ো, ঘুমাইতেছো মনে হয় ম্যাক্সিমাম। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। এই যে এগুলোর কথাই বললাম যে অনলাইন ক্লাসের এটাই হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, আসলে কে কি করতেছে না করতেছে এটাই জানা যায় না। আমরা কষ্ট করে পড়াই যাচ্ছি, কারণ এই যে আমি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় কথা বলতেছি, আমার তো মানে আমি নিজেও তো মনে হয় যে হাওয়ার উপর কথা বলতেছি। সো তোমাদের যদি রেসপন্স এই অবস্থা হয় তাহলে তো আসলেই দুঃখজনক। বোরিং লাগতেছে সকাল সকাল? না না স্যার। স্যার, আমরা তো শুনতেছি স্যার। স্যার। বোরিং লাগলে আমরা একটু আবার রিফ্রেশমেন্ট নিয়ে আসি, সমস্যা নাই তো। আচ্ছা দেখো, তো একটু মনোযোগ দিয়ে শোনো, আসলে তোমাদের বড় হয়ে গেছো, তোমাদের আসলে বলে বলে পড়ানোর মতো এটা বাচ্চা কালে করতো, বাবা মা দেখা গেছে, আমার আম্মাই প্রচুর মারতো। ঠিক আছে, প্রচুর মারতো বলতে মানে লিমিট ছিল, বাট মারতো আর কি পড়াশোনার জন্য। তো তোমাদের তো এখন আর ওই বয়স নাই, তো কেউ তোমাদের ফ্যামিলিও কেউ মারবে না, বা নিজের গর্জে পড়াশোনা করা। আর আমি একটা জিনিস সবসময় মানুষজনকে বলি যে আসলে ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য একটা সার্টেন এজ পর্যন্তই ফোর্স করা দরকার। ফোর্স বলতে ফোর্স না, তার মধ্যে ইন্টারেস্ট গ্রো করানো উচিত আর কি। যে আমরা যখন টিউশনি করাইতাম, আমি একটা মেয়েকে পড়াইতাম, ইংলিশ মিডিয়ামের পিচ্চি একটা মেয়েকে পড়াইছিলাম। তো ওর আম্মু ছিল আদমজির টিচার। তো ওর ফ্যামিলি ওকে অনেক পরিমাণ ফ্লেক্সিবিলিটি দিত, মানে অনেক ফ্লেক্সিবল ছিল ওর লাইফটা। আমি যেটা দেখলাম, কোনো প্রেশার দিত না। এবং আমি ওনাকে বারবার বলতাম, ওর আম্মুকে বলতাম যে দেখেন, আসলে এই বয়সে পড়াশোনা করানোর চাইতে মানে পড়ানোর চাইতে পড়ার প্রতি ইন্টারেস্ট গ্রো করানোটা গুরুত্বপূর্ণ। একটা সার্টেন লেভেল পর্যন্ত ইন্টারেস্ট গ্রো করে দিতে পারলে পরে আর আপনাকে বলা লাগবে না যে পড়তে বসো, সে নিজেই পড়তে বসবে গিয়ে। তো এটাই হচ্ছে কথা, তোমাদের মধ্যে ওই ইন্টারেস্ট থাকা উচিত নিজের গর্জে। এখন যেহেতু এই নলেজ গুলা না লাগলেও মানে এই রিলেটেড নলেজ গুলা ভবিষ্যতে তোমার কাজে লাগবে, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে স্টেরিলাইজেশনের ব্যাপারগুলো খুবই ভালোভাবে দেখা হয়। সো তোমার এই জিনিসগুলো সম্পর্কে নলেজ, যেমন সামনে আমরা অনেকগুলো মেথড সম্পর্কে জানবো, সো এগুলো সম্পর্কে নলেজ রাখা উচিত। আর খুব কঠিন কিছু না, তুমি পড়লেও হয়তো বা পারবা। যদি মনে করো যে না আমি নিজে পড়েই পারবো, দেন ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তারপরও একটু শুনলে আগে পরবর্তীতে পড়তে গেলে আর কি ব্যাপারগুলো ইজি লাগবে। যেমন আমাদেরই অনেক কঠিন সাবজেক্ট পড়তে গেলে পরীক্ষার আগে মনে হয়তো ক্লাসে যদি একটু মনোযোগ দিতাম তাহলে হয়তো বা এখন এই নিজে নিজে গুগল করা লাগতো না সারাক্ষণ। আচ্ছা দেখো, সো এক্সপোর্টের কথাগুলো আমরা অলরেডি বলে ফেলছি, যে যে কথাগুলো বলছি সবগুলো জিনিসই এখানে অলরেডি দেয়া আছে রিটেন অবস্থায়। আর অ্যান্ডোস্পোর গুলো হচ্ছে ব্যাকটেরিয়াকে মেইনলি বিভিন্ন ধরনের স্ট্রেসড কন্ডিশন বা বিভিন্ন ধরনের ফ্যাক্টর থেকে রক্ষা করে। যেমন কয়েকটা ফ্যাক্টরের কথা আমরা অলরেডি বলছিও, যেমন হচ্ছে হিট থেকে রক্ষা করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল এনজাইম থেকে রক্ষা করে,
তারপর হচ্ছে ব্যাকটেরিয়াকে যে ইউভি লাইট আছে ইউভি লাইট থেকে রক্ষা করে। সো অলরেডি এগুলো সব এখানে দেয়া আছে, এগুলো পড়লেই বুঝতে পারবা। তারপরে যে টপিক গুলো আছে সেটা হচ্ছে এবার আমরা মেথডে চলে যাই। মেথড হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাতে মেইনলি ফিজিক্যাল যে মেথড আছে, ফিজিক্যাল স্যার মেথড অফ স্টেরিলাইজেশন। হ্যাঁ আকরাম বলো। স্যার এই যে ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমের যে স্যার এত প্রতিরক্ষা ব্যবস্থা, এটা কি শুধু স্যার এই যে আমরা তোমার যে কোশ্চেনটা, অ্যান্টিবায়োটিক গুলো প্রয়োগ করব এটার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা ওরা মানে ইফেক্ট হইতে পারে, ওরা আক্রান্ত হইতে পারে? অ্যান্ডোস্পোর মানে অ্যান্ডোস্পোর না স্যার, তৈরি আমি করে যেই মানে অবস্থায়। এই যে হ্যাঁ বলো, আবার বলো। চাইলাম যে তোমার কোশ্চেনটা তুমি লিখে দাও, এই আমি অ্যান্সার করে দিচ্ছি। ব্যাকটেরিয়ার যে প্রতিরক্ষা ব্যবস্থাটা, এটা কি শুধু না, প্রতিরক্ষা ব্যবস্থা তো সব ধরনের জন্য হইতে পারে। সে তোমার এনভায়রনমেন্টের ফ্যাক্টরের জন্য প্রতিরক্ষা নিতে পারে। এখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে হইতে পারে যে কোনো জিনিসই, যে এনভায়রনমেন্টের মনে করো হিট, সানলাইট বা এনভায়রনমেন্টাল তার কোনো কম্পিটিটিভ কোনো ব্যাকটেরিয়া আছে। যেমন মনে করো কোনো একটা ব্যাকটেরিয়ার গ্রোথকে আমরা ইনহিবিট এইভাবেও করাইতে পারি যে যদি মনে করো একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে আর একটা হচ্ছে মনে করো কম ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে। সো আমরা যদি আমাদের পরিবেশটাকে ওইভাবে মডিফাই করে দেই যে ওই পরিবেশটা শুধুমাত্র কম ক্ষতিকারক ব্যাকটেরিয়াটাই কি করতে পারবে, গ্রো করতে পারবে, বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারবে না। তার মানে হচ্ছে ওই আমাদের ওই মিডিয়াটাকে আমরা এমন ভাবে মডিফাই করলাম যে ওই মিডিয়াতে এমন কিছু নিউট্রিয়েন্ট থাকবে যেটা শুধুমাত্র কম ক্ষতিকারক ব্যাকটেরিয়াটারই কি করে। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, সিম্পল। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের নাম তো আমরা শুনছি না, যে তোমার ইউটিআই বলা হয় যেটাকে। এটা হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়াল জি স্যার, ইনফেকশনের কারণে হয়। এবং এখানে যেটা হয় যে আমাদের যে কি বলা যায়, আমাদের যে ইউরিনের যে স্যাকটা আছে ওই স্যাকটার ভিতরে হচ্ছে দেয়ালে, ভিতরের দেয়ালে ব্যাকটেরিয়া কি করে যায়, লেগে যায়। যখন তুমি লং টাইম ধরে, আমরা অনেক সময় থাকে না যে লং টাইম ধরে ইউরিন আটকে রাখছি, সো এই ক্ষেত্রে যখন আটকে রাখি তখন দেখা গেছে যে ওই ইউরিনের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে ওইগুলো হচ্ছে ওই সারফেসের মধ্যে কি করে লেগে যায়। ঠিক আছে, আমাদের যে ইউরিনের যে স্যাক আছে। তো এতে করে যেটা হয় যে ওইখানে যদি মনে করো যদি কম ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা ওই সারফেসটা অ্যাকোমোডেট হয়ে যায়, তখন বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো ওই সারফেসে লাগতে পারে না। ঠিক আছে, এখন তুমি যদি তোমার খাদ্যাভ্যাসটাকে এমন করো যে ওইখানে তোমার কম ক্ষতিকারক ব্যাকটেরিয়াটাই হচ্ছে বেশি পরিমাণে থাকবে, এবং ওই কম ক্ষতিকারক ব্যাকটেরিয়াটাই হচ্ছে তোমার ইউরিন সারফেসটাকে হচ্ছে মানে সেক্টর সারফেসটাকে কি করে রাখবে, অ্যাকোমোডেট করে রাখবে, যাতে করে বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো ওই সারফেসে লেগে যেতে না পারে এবং তারা ওই সারফেসটার কোনো ক্ষতি না করতে পারে। কথা বলছি? তো এটা একটা ওয়ে। তুমি যেটা বললা যে প্রোটেকটিভ মেজার্সটা শুধুমাত্র যে আমরা আমাদের অ্যান্টিবায়োটিক গুলো আছে তার জন্যই না, এখন ওই ব্যাকটেরিয়াটা দেখা গেছে যে মডিফাই করলো যাতে করে সে ওই সারফেসের সাথে লাগতে পারে। কথা বুঝছো? তো ওদের মডিফিকেশনটা শুধুমাত্র এমন না যে আমরা যে কেমিক্যালটা দিলাম বা আমরা যে অ্যান্টিবায়োটিকটা দিলাম বা আমরা যে পরিবেশের মডিফিকেশনটা করলাম তার এগনিস্টেই না, তার যে কম্পিটিটিভ ব্যাকটেরিয়া গুলো আছে তাদের এগনিস্টেও সে মডিফিকেশনটা নিয়ে আসে। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। স্যার আরেকবার এক্সপ্লেন করবেন? আরেকবার এক্সপ্লেন বলতে ওর কোশ্চেনটা ছিল এরকম যে ব্যাকটেরিয়া যে মডিফিকেশন গুলা করে বা তার যে স্ট্রাকচারাল চেঞ্জটা নিয়ে আসে, এটা কি শুধুমাত্র আমরা যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি তার এগনিস্টই নিয়ে আসবে, নাকি সে অন্য যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলোর জন্য সে প্রোটেক্টেড মেকানিজম অ্যাডপ্ট করবে বা নিজেকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করবে? তো ব্যাপারটা হচ্ছে সে নিজেকে প্রোটেক্ট সব ধরনের ম্যাটেরিয়াল থেকেই করবে, অন্য ব্যাকটেরিয়া থেকেও নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারবে চাবে, প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক থেকেও বা অন্য যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে সেগুলো থেকেও সে প্রোটেক্টেড রাখবে। এবং এটার উদাহরণস্বরূপ আমি বললাম যে কোন একটা নিউট্রিয়েন্ট মিডিয়া আছে, তো নিউট্রিয়েন্ট মিডিয়ার ভিতরে দেখা গেছে যে কয়েক ধরনের ব্যাকটেরিয়া আছে। এখন ব্যাকটেরিয়া গুলো তো কম্পিট করবে নিজেদের মধ্যে যে কে ওই নিউট্রিয়েন্টটাকে বেশি ইউটিলাইজ করতে পারে এবং গ্রোথ করতে পারে। কথা বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে তারা কি করবে, নিজেদের মধ্যে মডিফিকেশন নিয়ে আসবে। এগুলাকে আমি একটা তোমাদের বলছিলাম মনে হয়, ব্যাকটেরিয়ারও ফেসবুক আছে,
কথা বলছিলাম মনে হয়, যে ব্যাকটেরিয়া জি নিজেদের মধ্যেও কমিউনিকেট করে। তার মানে ব্যাকটেরিয়া গুলা যেমন মনে করো একটা মিডিয়াতে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, তো এই যে দুই ধরনের ব্যাকটেরিয়া তারা তো একটা আরেকটার সাথে কমিউনিকেট অনেক সময় করে, বাট ম্যাক্সিমাম ওয়েতেই তারা সিমিলার নিজের স্বজাতির মধ্যে কি করে কমিউনিকেট করে বিভিন্ন ধরনের কেমিক্যাল সিক্রেশনের মাধ্যমে। ঠিক আছে? এবং এই যে স্বজাতির মধ্যে কমিউনিকেট করে, স্বজাতির মধ্যে কমিউনিকেট করে তারা নিজেদের মধ্যে কি করে মডিফিকেশন নিয়ে আসে ওই পরিবেশটাতে খাপ খাওয়ানোর জন্য। যে ওই পরিবেশে তাদের জন্য যেই ফর্মটা বেস্ট, যে ফর্মে তারা বেশি পরিমাণ সার্ভাইভ করতে পারবে, ওই ফর্মে তারা কি করে চলে আসার চেষ্টা করে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে মডিফিকেশন। আচ্ছা, স্টেরিলাইজেশনের অনেক ধরনের মেথড আমরা বলছি, এর মধ্যে ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড আর হচ্ছে ফিজিকো কেমিক্যাল মেথড, এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। কেমিক্যালের মধ্যে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে লিকুইড ফর্ম অথবা হচ্ছে গ্যাসিয়াস ফর্ম। যে বিভিন্ন ধরনের লিকুইড কেমিক্যালকে আমরা হয় লিকুইড ফর্মে অ্যাপ্লাই করে দিতে পারি স্টেরিলাইজেশনের জন্য, অথবা আমরা কি করতে পারি তাকে গ্যাস ফর্মে কি করতে পারি ইউটিলাইজ করতে পারি। আর ফিজিক্যাল ফর্মটা নিয়ে আমরা মেইনলি এখানে পড়বো। ফিজিক্যালের মধ্যে সানলাইট আছে, হিট আছে, ভাইব্রেশন আছে, রেডিয়েশন আছে আর হচ্ছে ফিল্ট্রেশন আছে। এখন রেডিয়েশনটা আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশন, এই দুই ধরনের রেডিয়েশন হয়। তোমরা তোমাদেরকে পড়ানো হয়েছে মনে হয় যে কি বলে ইনঅর্গানিকে পড়াইছে আয়োনাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশন পড়ানোর কথা। তারপর এগুলা কি জিনিস আমরা যদি সামনে রেডিয়েশন আমাদের একটা চ্যাপ্টার আছে ওইখানে হয়তো আবার দেখবো। ফিল্ট্রেশন বিভিন্ন ফিল্টার মেথড ইউজ করে আমরা করতে পারি। আর হিটের মধ্যে হচ্ছে ড্রাই হিট আর হচ্ছে ময়েস্ট হিট। এখন ড্রাই হিট কি জিনিস, ময়েস্ট হিট কি জিনিস, এগুলো আমরা একটু সামনে গিয়ে আস্তে আস্তে দেখতে থাকবো। তো শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে সানলাইট। এটা ফিজিক্যাল মেথডটাকে আবার এখানে এনে দেখানো হয়েছে। শুরুতে আছে হচ্ছে সানলাইট। সো সানলাইটের ক্ষেত্রে আমরা অলরেডি জানি, আমি একটু আগে বর্ণনা করছিলাম যে সানলাইটের মধ্যে ইউভি লাইট থাকে বা ইউভি রে থাকে। আর ইউভি রে হচ্ছে প্রোটিনকে ডিগ্রেড করে অথবা প্রোটিনকে নষ্ট করে দিতে পারে। আর ব্যাকটেরিয়া প্রোটিনের সমন্বয়ে গঠিত, তাই না? ব্যাকটেরিয়া ইটসেলফ ইজ এ প্রোটিন। সো ইউভি লাইট দিয়ে দেখা গেছে যদি আমরা কি করি যে ব্যাকটেরিয়াকে কোনো একটা মনে করো, বিশেষ করে আমরা বিভিন্ন যখন ল্যাবে কাজ করি, ল্যাবে এরকম একটা থাকে ইউভি, একটা কি বলা যায় এটাকে, মানে একটা ইনস্ট্রুমেন্ট থাকে যেটার ভিতরে ইউভি লাইটের ব্যবস্থা আছে, ওইটার ভিতরে আমরা মাইক্রোবস নিয়ে কাজ করি। এবং কাজ করার পরে যখন কাজটা শেষ হয়ে যায় আমরা পুরোটাকে হচ্ছে অ্যালকোহল দিয়ে মুছে ফেলি। মুছে ফেলার পরে 15 মিনিটের জন্য আমরা ইউভি লাইটটা জ্বালায় রাখি। যখন ইউভি লাইটটা জ্বালায় রাখবো তখন এটাকে আবার কোনো একটা ওই ইনস্ট্রুমেন্ট বা মেশিনটাকে আমরা কোনো একটা জিনিস দিয়ে ঢেকে দিই, কারণ হচ্ছে ইউভি লাইটটা সব ধরনের প্রোটিনকেই নষ্ট করে ফেলে। সো তোমার বডিও তো প্রোটিন সমন্বয়ে গঠিত। এখন তুমি যদি ইউভি লাইটের নিচে গিয়ে দাঁড়ায় থাকো তাহলে দেখা গেছে তোমার ফার্স্টে তোমার চোখের ভিতরে যে আমাদের যে আছে লেন্স আছে, লেন্স, ওই লেন্স দেখা গেছে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। তারপর লং টাইম এক্সপোজারের কারণে দেখা গেছে তোমার স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে, যে আর কি এক্সপোজারে যাবে। সো ইউভি লাইট হিউম্যান বডির জন্য অনেক ক্ষতিকারক, যেহেতু হিউম্যান বডিটাও পুরোটাই প্রোটিনের সমন্বয়ে গঠিত। সো আমরা যেটা করি, কাজ করার পরে ওই ইউভি লাইটটা জ্বালায় রাখি 15 মিনিট, এবং ইউভি লাইটটা জ্বালায় রাখার সময় আমরা হচ্ছে ওই ইয়াটাকে কোন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখি যাতে করে ইউভি লাইটটা আমাদের দিকে না আসতে পারে। সো সূর্যের আলোর মধ্যে যেহেতু ইউভি লাইট আছে, সো সূর্যের আলো যেহেতু ইউভি লাইট কন্টেইন করে, এতে করে ব্যাকটেরিয়া যখন সানলাইটের এক্সপোজারে আসে, সানলাইটের এক্সপোজারে আসলে ব্যাকটেরিয়াল প্রোটিন গুলা কি হয়ে যায়, ডিনেচার হয়ে ব্যাকটেরিয়াটা মারা যায়। আরেকটা জিনিস আছে, সানলাইটের মধ্যে কি আছে, হিট আছে। এখন আমাদের ট্রপিক্যাল যে কান্ট্রি গুলো আছে, ট্রপিক্যাল কান্ট্রি বলতে বোঝাচ্ছে হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর ব্রাজিল, মানে যেসব দেশে অনেক গরম পড়ে আর কি, মানে মেইনলি গ্রীষ্মকালটাই হচ্ছে প্রধান আর কি ঋতু। ওইসব দেশে দেখা গেছে যে বিভিন্ন পুকুর, তারপর হচ্ছে যেসব মানে পানির ট্যাঙ্ক, এগুলাতে দেখা গেছে সানলাইট যদি কন্টিনিউসলি পড়তে থাকে তাহলে ইউভি লাইট এবং হচ্ছে হিট, এই দুইটা একসাথে কাজ করে ওইখানে মাইক্রোবস গুলাকে কি করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। মোটামুটি কিছুটা হইলেও সে কি করতে পারে, মাইক্রোবস ফ্রি করতে পারে ওয়াটারটাকে। বাট ব্যাকটেরিয়াল যে স্পোর আছে ওই স্পোরটা সানলাইট কি করতে পারে না, মারতে পারে না। বুঝতে পারছি? তার মানে হচ্ছে সানলাইট দুইটা জিনিসের কারণে সে মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে। একটা হচ্ছে তার ভিতরে কন্টেনিং ইউভি লাইট, আর সেকেন্ড থিং হচ্ছে তার যে হিট। এই দুইটার কারণে সে কি করতে পারে, ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। Okay. জি স্যার। তারপরে যেটা আছে হিট। হিটের কথা বলতে হিট মেইনলি যেটা হয় যে হিটের কথা আমরা অলরেডি বলে ফেলছি যে হিট হচ্ছে সবচেয়ে রিলায়েবল মেথড স্টেরিলাইজেশনের জন্য।
কারণ তুমি যখন হিট দিতে থাকবা, অনেক বেশি পরিমাণে হিট দিলে অনেক কিছু আছে যে দেখা গেছে আগ্নেয়গিরিতেও থাকে মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া, তো ওইগুলো আগ্নেয়গিরির ওই ইয়ার ভিতরেও সার্ভাইভ করে ফেলে। বাট ম্যাক্সিমাম আমাদের এই সারাউন্ডিংস এ যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো অনেক পরিমাণে হিট দিলে সেগুলো আর ওই জায়গায় বাঁচতে পারে না। এখন তুমি যে হিট দিবা, সাপোজ মনে করো তুমি একটা প্রোটিন প্রিপারেশন আছে তোমার কাছে, মনে করো ইনসুলিন, তুমি ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে ইনসুলিন বানাইছো। তো এখন ইনসুলিনটাকে তুমি স্টেরিলাইজ করতে চাচ্ছ, যেহেতু ইনসুলিনটা আমরা ডিরেক্টলি কি করি, আমাদের ব্রেনের ভিতরে দিই, তাই না? তো ইনজেক্ট করি আর কি, ব্রেনে দিই না, ইনসুলিন আমরা মাসেলে ইউজ করি, ব্রেনে ইউজ করি না ডিরেক্টলি। তো যেহেতু আমরা ইনজেকশন ফর্মে ইউজ করি, তো তুমি চাচ্ছ ইনসুলিনটাকে কি করতে, মাইক্রো অর্গানিজম ফ্রি করতে। তো এখন ইনসুলিনটা তো এটা কি, প্রোটিন, তাই না? হরমোন না, হরমোন তো প্রোটিন ইন নেচার। তো তুমি চাইলেও কি ওই ইনসুলিনটাকে ডিরেক্টলি হাই হিটে দিয়ে ওইটাকে স্টেরিলাইজ করতে পারবা না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু প্রিপারেশন থাকে যেগুলো প্লাস্টিকের কন্টেনারে আমরা করি। তো প্লাস্টিকের কন্টেনারে দেওয়ার ক্ষেত্রে ওই কন্টেনার সহ তুমি দেখা গেছে হিট দিতে পারবা না। তো তুমি কোন ম্যাটেরিয়ালটাকে আসলে স্টেরিলাইজ করতে চাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে তাকে হিট দিয়ে স্টেরিলাইজ করতে পারবে কিনা। যদি ইনসুলিন হয় তাহলে তুমি তাকে হিট দিলে হবে না, কারণ হিট দিলে ব্যাকটেরিয়া তো মারা যাবে, ইনসুলিনটাও ভেঙে নষ্ট হয়ে যাবে। তো এইটার জন্য দেখা গেছে যে তোমার ম্যাটেরিয়াল অফ চয়েস, মানে তুমি যেটাকে মাইক্রোস্ট্রি করতে চাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে তাকে হিট দিয়ে মাইক্রোস্ট্রি করতে পারবা কি পারবা না। অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু ম্যাটেরিয়ালের জন্য দেখা গেছে যে তুমি হাই হিট অল্প সময়ের জন্য দিলেই সে স্টেরিলাইজ হয়ে যাবে। বাট যেসব ম্যাটেরিয়াল গুলো হাই হিট নিতে পারে না, তার মানে বেশি পরিমাণ হিট দিলে নষ্ট হয়ে যায়, তাদেরকে তুমি অল্প হিট দিবা বাট অনেক সময় ধরে হিট দিবা। কথা বুঝছো? দুইটা ওয়ে, একটা হচ্ছে তুমি হাই হিট দিবা শর্ট টাইমের জন্য, এবং এটা তাদের জন্য অ্যাপ্লাই করবা যারা হিটে সার্ভাইভ করে যেতে পারে, যে মেটেরিয়াল গুলা হিট দিলে নষ্ট হয় না তাদেরকে। আর যে মেটেরিয়াল গুলা হিট দিলে নষ্ট হয়ে যায় তাদেরকে তুমি হাই হিট না দিয়ে অল্প হিট দিবা বাট অনেক সময় ধরে দিবা। এই দুইটা ওয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, হিট স্টেরিলাইজেশন করতে পারি। বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তারপরে যেটা আছে ফ্যাক্টর এফেক্টিং স্টেরিলাইজেশন বাই হিট। তার মানে হচ্ছে হিট দিয়ে আমরা যখন স্টেরিলাইজেশন করব তখন আমাদের কয়েকটা ফ্যাক্টরের কথা মাথায় রাখতে হবে। যেমন নেচার অফ হিট। নেচার অফ হিটের মধ্যে ফার্স্টে একটা আছে হচ্ছে ড্রাই হিট এবং ময়েস্ট হিট। আমরা দুইটা হিটের কথা বলছিলাম, তাই না? এখন বলা হয়েছে যে ময়েস্ট হিট যদি তুমি দাও, ময়েস্ট হিট হচ্ছে সবচেয়ে ভালো ড্রাই হিটের চাইতে। ময়েস্ট হিট দিলে তোমার ব্যাকটেরিয়াটাকে বেশি পরিমাণে তুমি কি করতে পারবা, মানে ব্যাকটেরিয়া না, যে সাবস্টেন্সটাকে তুমি স্টেরিলাইজ করতে চাচ্ছ সেটাকে খুব ইজিলি কি করতে পারবা, মাইক্রোস্প্রে করতে পারবা। বাট ড্রাই হিট দিয়ে তুমি এটা কি করতে পারবা না, ভাবে করতে পারবা না। ময়েস্ট হিট, ড্রাই হিট এই জিনিসগুলা কি জিনিস, এখন এইটাতে আসি। ঠিক আছে, দেখি ধারণা আছে কিনা কারো ময়েস্ট হিট আর ড্রাই হিট জিনিসটা কি? রাহাত কই? রাহাত ক্লাসে জয়েন করে না আজকে? করে নাই স্যার। আচ্ছা, ময়েস্ট হিট কি বলো তো দেখি, কেউ কি বলতে পারবা? আচ্ছা, ময়েস্ট হিট হচ্ছে সেটাই, মনে করো তুমি কি করলা যে অটোক্লেভ দেখছো তোমরা ল্যাবে, মাইক্রো অর্গানিজম ল্যাবে, মাইক্রোবায়োলজি ল্যাবে জি স্যার। অটোক্লেভ দেখছো? হ্যাঁ, অটোক্লেভে যে প্রসেসটা ইউজ করে সেটা হচ্ছে ময়েস্ট হিট প্রিন্সিপালটা আর কি। আমরা কি করি, অটোক্লেভটা যদি আমি একটু দেখাই দিই তোমাদেরকে, দাঁড়াও। অটোক্লেভটা দেখতে কিরকম ছিল, যে অটোক্লেভের নিচে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবো। এগুলো অলরেডি, এই যে অটোক্লেভ, মনে করি এই যে আমার ডান পাশে যে পিকচারটা আছে সেটা হচ্ছে অটোক্লেভ। সো অটোক্লেভের নিচে হচ্ছে কি থাকবে, একটা কয়েল থাকবে, ওইখানে আমরা পানি দিয়ে দিই, এবং এরকম একটা ঝুড়ির মতো থাকে, যে ঝুড়ির মধ্যে আমরা হচ্ছে ঝুড়িটা ছিদ্র ছিদ্র যুক্ত থাকে, এবং এই ঝুড়ির ভিতরে আমরা যে জিনিসটাকে, যেমন টেস্ট টিউব, তারপর হচ্ছে আমাদের যা যা ম্যাটেরিয়াল আছে যেগুলো আমরা স্টেরিলাইজ করতে চাচ্ছি সেগুলোকে দিয়ে দিই। দেওয়ার পরে নিচে পানি থাকে এবং এখানে একটা কয়েল আছে যেটা হচ্ছে হিট হয়ে পানিটাকে হিট করে, এবং উপরে হচ্ছে আমরা একটা ঢাকনা খুব শক্ত করে লাগাই দিই। তোমাদের অটোক্লেভটা এরকম ছিল কিনা জানি না, বাট আমরা যে ল্যাবটাতে কাজ করছিলাম ওইটা এরকমই ছিল। এবং এই ঝুড়িটা দেখতে এই যে এই টাইপের হয়, যে এরকম থাকে, এই টাইপের একটা ঝুড়ি থাকে পারফোরেটেড বা ছিদ্রযুক্ত। তো এখানে যেটা হয় যে দেখো, আমরা যদি এটার প্রিন্সিপালটা দেখি তাহলে কি হবে, প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে যখন তুমি হিট দিবা, হিট দেওয়ার সময় দেখা গেছে যে কি হবে, ছবিটা গেল কই,
উম, আচ্ছা, এটা দেখাইলেও বুঝতে পারবো, সমস্যা নেই। তো এখানে যেটা হয় মেইনলি, আচ্ছা এই যে, তো এখানে যেটা হবে যে তুমি যখন হিট দিবা তখন কয়েলটা হচ্ছে হিট হবে, হিট হয়ে পানিটাকে হিট করবে। হিট করার পরে পানিটা যখন তার বয়লিং পয়েন্টে চলে যাবে, আর তুমি এখানে যে উপরে ঢাকনাটা শক্ত করে লাগাই দিলা, এবং উপরে এই মিটার আছে একটা প্রেসার মিটার, যেটা হচ্ছে তোমাকে প্রেসার, এটা কাইন্ড অফ প্রেসার কুকারের মতো কাজ করে। তুমি হিট দিলা, হিট দিলে ওয়াটারটা বয়েল করা শুরু করলো এবং ওয়াটার ভেপার তৈরি করা শুরু করবে, ভাস্প তৈরি করবে ওয়াটার ভেপার। এবং ওয়াটার হচ্ছে বাতাসের চাইতে ভালো হিট কন্ডাক্ট করে, তাপ পরিবহন করে, ঠিক আছে? সো তুমি যখন হিট দিলা, ওয়াটার ব্যাপারটা কি করবে, এই পুরা অটোক্লেভটার ভিতর জুড়ে ছড়ায় যাবে। এবং যত বেশি হিট দিবা পানি তত বেশি ব্যাপার হবে, তত বেশি ওয়াটার ব্যাপার এখানে কি থাকবে, প্রেজেন্ট থাকবে। তার মানে এখানে এটা কি কি করবে, ওয়াটার ব্যাপারে একটা প্রেসার তৈরি করবে। বুঝতে পারছি? প্রেসার কুকারও সেম কেসটাই হয়। তো এই যে ওয়াটার ব্যাপারটা তৈরি হয়েছে, ওই ওয়াটার ব্যাপারটা কি করবে, একটা নেগেটিভ, নেগেটিভ না, এটাকে আমরা পজিটিভ প্রেসার বলতে পারি, পজিটিভ প্রেসার তৈরি করবে। পজিটিভ প্রেসার মানে সে উপরে যখন পুরো মিডিয়াটা ছড়ায় যাবে, উপর থেকে সে ওই তোমার যে ম্যাটেরিয়াল গুলাকে কি করতে চাচ্ছ, অটোক্লেভ বা স্টেরিলাইজ করতে চাচ্ছ, তাদের উপরে প্রেসার দিতে থাকবে। এবং প্রেসার দিয়ে দিয়ে ওই ম্যাটেরিয়ালটার সমস্ত জায়গাতে সে কি করবে, হিট পৌঁছায় দিবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কেউ বোঝো না এমন আছো? তো তবে স্যার আমরা ল্যাবে অটোক্লেভ ইউজ করি নাই, মেবি আর করছি হয়তো খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, অটোক্লেভটা আমার খুবই সিম্পল একটা জিনিস। এখানে স্ক্রু থাকে, তুমি জাস্ট এর ভিতরে পানি দিবা, আগে পানি দিয়ে ওই পানির উপরে তুমি হচ্ছে এই বাস্কেটটাকে, এরকম যে যে একটা ট্রে আছে, প্লেট আছে, এই প্লেটের উপর বসায় দিবা। বাস্কেটটার ভিতরে তুমি যে জিনিসগুলাকে স্টেরিলাইজ করতে চাচ্ছ ওই জিনিসগুলাকে দিয়ে দিবা। দেওয়ার পরে এই উপরে একটা ঢাকনা আছে, ঢাকনাটাকে দুইটা স্ক্রু দেখতেছো দুই পাশে, এই স্ক্রু দিয়ে লাগায় দিবা। লাগায় দেওয়ার পরে যেটা হবে যে তুমি জাস্ট কি করবা, ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড করে দিবা, কানেক্টেড করে অন করে দিলে এখানে ভিতরে কি করতে থাকবে, কয়েলটা আস্তে আস্তে হিটেড হইতে থাকবে। কয়েল হিটেড হওয়ার কারণে পানিটাও হিট হইতে থাকবে, পানিটা হিট হয়ে ভেপার তৈরি করবে বা ভাস্প তৈরি করবে। ভাস্প তৈরি করার ফলে যেহেতু কন্টিনিউয়াসলি পানিটা ভাস্প হইতেছে, ভাস্প হওয়ার কারণে এই পুরা অটোক্লেভের ভিতরটা ভাস্পে ভরে যাবে। ভরে যাওয়ার কারণে ওই ভাস্পটা কি করবে, একটা প্রেসার তৈরি করবে নিচের দিকে। যেহেতু সে কন্টিনিউয়াসলি বাষ্প যেহেতু উপর দিকে উঠতেছে এবং বাধাপ্রাপ্ত হচ্ছে, তার মানে সে নিচের দিকে আবার ব্যাক আসতে থাকবে। তার মানে নিচের দিকে একটা কি হবে, প্রেসার তৈরি হবে। যে প্রেসারটা হচ্ছে তুমি যে ম্যাটেরিয়াল গুলাকে এই বাস্কেটের ভিতরে রাখছো সবগুলা ম্যাটেরিয়ালের উপরে কি করবে, প্রেসারাইজড করবে। এবং ম্যাটেরিয়ালের প্রত্যেকটা কোনায় বা প্রত্যেকটা জায়গাতে কি করবে, বাষ্পটা ছড়ায় পড়বে বা বাষ্পটা হিট নিয়ে চলে যাবে। এখন যেহেতু বাষ্প হিট নিয়ে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে কি তোমার ম্যাটেরিয়ালটার সব জায়গাগুলা কি করতেছে, হিট পাচ্ছে বা তাপ পাচ্ছে। বুঝতে পারছি? এতে করে হচ্ছে মাইক্রোবস গুলা মারা যাবে। ঠিক আছে? জি স্যার। প্রেসার কুকারেও সেম প্রসেসটাই ফলো হয় বা সেম প্রিন্সিপালটাই ফলো করে। আচ্ছা, তো ড্রাই হিট জিনিসটা কি হবে তাহলে? আর আমরা বলছি ওয়াটার, যেহেতু এখানে কি করতেছে, বাষ্প তৈরি হচ্ছে, তার মানে এখানে কি হবে, ওয়াটার হচ্ছে ভালো হিট পরিবহন করে। সো দ্যাটস ওয়াই দেখা গেছে কি হবে, এই অটোক্লেভের ভিতরে যে ওয়াটার দিয়ে যেহেতু আমরা কি করতেছি, স্টেরিলাইজ করতেছি, এতে করে স্টেরিলাইজেশনটা ভালো হবে। আর ড্রাই হিট ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ তুমি কি করলা, ডিরেক্টলি এই আগুনের ভিতরে মনে করো কোন একটা জিনিসকে দিলা, ওইটার চাইতে বলা হয়েছে যে ময়েস্ট হিট প্রসেসটা হচ্ছে বেশি ভালো এবং এটা হচ্ছে বেশি ভালোভাবে কাজ করে। ড্রাই হিটের কয়েকটা উদাহরণ আমরা একটু পরে দেখবো যে ড্রাই হিট কি কিভাবে করে। সো আমরা আবার স্লাইডে চলে যাই। তো এই ক্ষেত্রে দেখো, ফার্স্ট যে ফ্যাক্টরটা বলা হয়েছে নেচার অফ হিট, তুমি কোন ধরনের হিট দিয়ে স্টেরিলাইজেশন করতেছো এটা গুরুত্বপূর্ণ। তুমি যদি ড্রাই হিট দিয়ে করো তাহলে তোমাকে বেশি সময় ধরে দিতে হবে এবং বেশি পরিমাণে হিট দিতে হবে। আর ময়েস্ট হিট দিয়ে যদি করো তাহলে কম সময়ের মধ্যেই তুমি কি করতে পারবা, যেমন প্রেসার কুকারে কম সময় রান্না হয়ে যায়, সিমিলার ওয়েতে ময়েস্ট হিটের ক্ষেত্রেও কম সময়ের মধ্যে তুমি ম্যাটেরিয়াল গুলাকে স্টেরিলাইজ করে ফেলতে পারবা এবং এখানে হিট বেশি পরিমাণে তোমাদের দিতে হবে না। ঠিক আছে? তারপরে যেটা আছে টেম্পারেচার এন্ড টাইম। টেম্পারেচার এন্ড টাইম দুইটা একটা একটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি, যদি তুমি বেশি পরিমাণে টেম্পারেচার দাও তাহলে কম সময় টেম্পারেচার দিলেই হয়ে যাবে স্টেরিলাইজেশন। আর যদি কম টেম্পারেচার দাও তাহলে তোমাকে বেশি টাইম ধরে কি করতে হবে, টেম্পারেচারটা অ্যাপ্লাই করতে হবে ম্যাটেরিয়াল গুলাকে স্টেরিলাইজ করার জন্য। তারপর হচ্ছে নাম্বার অফ মাইক্রো অর্গানিজম, এটাও একটা ফ্যাক্টর, যে মাইক্রো অর্গানিজম যত বেশি
তার মানে মাইক্রোবিয়াল লোড যত বেশি তোমাকে হিট তত বেশি দিতে হবে, যে মিডিয়াতে মাইক্রোবস বেশি আছে সেখানে হিট বেশি অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে নেচার অফ মাইক্রো অর্গানিজম। এখন তুমি কোন ধরনের মাইক্রো অর্গানিজমকে স্টেরিলাইজ করতে চাচ্ছ ওইটাও একটা ফ্যাক্টর। যদি তুমি যে মাইক্রো অর্গানিজমকে করতে চাচ্ছ ওরা হচ্ছে রেজিস্ট্যান্ট বা ওরা হচ্ছে অ্যান্ডোস্পোর ফর্ম করে আছে, তাহলে তোমাকে হিট বেশি দিতে হবে। আর যদি দেখা গেছে যে সেনসিটিভ মাইক্রো অর্গানিজম যেগুলোকে অল্প হিট দিলে মারা যাবে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, হিট কম দিলেও হবে। তারপর হচ্ছে টাইপ অফ ম্যাটেরিয়াল। টাইপ অফ ম্যাটেরিয়াল বলতে তুমি কোন আর্টিকেল গুলাকে স্টেরিলাইজ করতে চাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করবে তুমি আসলে হিটটা কতক্ষণ দিবা। এখন যে আর্টিকেলটা দেখেছে, আমি একটু আগে উদাহরণ দিছিলাম, যে আর্টিকেলটাই হিট সহ্য করতে পারে না, সো তুমি যদি তাকে দেখা গেছে যে খুব হাই অ্যামাউন্টের হিট সব শর্ট টাইমের জন্য দাও, তাহলে দেখা গেছে সে নষ্ট হয়ে যাবে। সো তার ক্ষেত্রে যেটা করতে হবে, অল্প অ্যামাউন্টের হিট লং টাইম ধরে দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আর হচ্ছে প্রেজেন্স অফ অর্গানিক ম্যাটেরিয়াল। বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটেরিয়ালের প্রেজেন্সের উপরও ডিপেন্ড করবে, যে তুমি যদি প্রোটিন ম্যাটেরিয়াল হয় বা সুগার ম্যাটেরিয়াল বা অয়েল ম্যাটেরিয়াল এই টাইপের ম্যাটেরিয়াল হয়, তাহলে তোমাকে ওইটার বেসিসেও হিটটাকে মডিফাই করতে হবে। যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জন্য তোমাকে বিভিন্ন ধরনের হিট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? মানে অর্গানিক ম্যাটেরিয়ালের টাইপের উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে হিট বাড়াবা না কমাবা, না শর্ট টাইমের জন্য দিবা না লং টাইমের জন্য দিবা। অ্যাকশন অফ হিট। হিট কি কিভাবে কাজ করে? যেমন ড্রাই হিটের কথা বলা হয়েছে, ড্রাই হিট হচ্ছে তিনটা ওয়েতে কাজ করে। একটা হচ্ছে প্রোটিন ডিনেচারেশন, যেটা আমরা একটু আগে দেখছি। অক্সিডেটিভ ড্যামেজ। অক্সিডেটিভ ড্যামেজটা কি? অক্সিডেটিভ ড্যামেজ আমরা বলছি যে ডিম সিদ্ধ করার কথা বলছি, যে ডিমটাকে যদি তুমি ভেঙে গরম পানিতে দিয়ে দাও, প্রোটিনটা ফার্স্টে ডিনেচার করে কোয়াগুলেট করে যাবে, মানে ক্লাম্প ফর্ম বা পিণ্ড তৈরি করবে। এটাকে যদি কন্টিনিউয়াসলি তুমি হিট দিতেই থাকো, তাহলে একটা সময় গিয়ে প্রোটিনটা কি হয়ে যাবে, শুরুতে সে সাদা একটা পিণ্ড ছিল, আস্তে আস্তে সে কি হয়ে যাবে, পুড়তে থাকবে, কালো হইতে থাকবে। এই যে কালো হয়ে যাওয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ড্রাই হিটের মাধ্যমে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায়। এখন কোন একটা ম্যাটেরিয়ালকে যদি তুমি ড্রাই হিট অ্যাপ্লাই করো, তখন সেখানে কি হবে, ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যাবে। আর ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে গেলে কিভাবে ব্যাকটেরিয়া মারা যেতে পারে? অসমোসিস হইতে পারে। আমরা পড়ছিলাম না এটা গত সেমিস্টারে? জি স্যার, পড়ছি। সো অসমোসিসের কারণেও ব্যাকটেরিয়াটা মারা যেতে পারে। আর ময়েস্ট হিটের ক্ষেত্রে দুইটা ওয়েতে সে হচ্ছে মেইনলি কাজ করে, একটা হচ্ছে কোয়াগুলেশন আর একটা হচ্ছে ডিনেচারেশন। এবং ময়েস্ট হিটের ক্ষেত্রে তোমাকে হিট কম দিতে হবে, ড্রাই হিটের ক্ষেত্রে হিট বেশি দিতে হবে। ময়েস্ট হিট হচ্ছে সবচেয়ে বেশি মানে অ্যাপ্লিকেবল, আর ড্রাই হিটটা কম অ্যাপ্লিকেবল। আর এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে থার্মাল ডেথ টাইম। থার্মাল ডেথ টাইম জিনিসটা হচ্ছে যে মিনিমাম টাইম লাগবে কোনো একটা ব্যাকটেরিয়াল সাসপেনশনকে একটা সার্টেন টেম্পারেচারে কমপ্লিটলি কিল করার জন্য, সেই টাইমটাকে আমরা বলি হচ্ছে কি থার্মাল ডেথ টাইম। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার একটু কোশ্চেন করি কাউরে। থার্মাল ডেথ টাইম, মেহেদি বলো। জি স্যার। থার্মাল ডেথ টাইম জিনিসটা কি, ডেফিনেশনটা বলো দেখি। স্যার আমি লাস্টে শুনি নাই ঠিকঠাক থার্মাল ডেট টাইম। আচ্ছা, রাকিব বলো। রাকিব। আকাশ। জি স্যার। সব ঘুমাইতেছে, বৃষ্টি হইতেছে এই কারণে ঘুমাইতেছে না। স্যার এই বৃষ্টি পড়ছে আছে, কিন্তু স্যার এক্সপ্লেন করতে পারবো না স্যার, ঠিকঠাক আমি শুনলাম। ও কথাই শোনা যাচ্ছে না, ওর ঘুমে কণ্ঠ মনে করো ভারী হয়ে আছে। স্পেসিফিক টেম্পারেচারে স্পেসিফিক ব্যাকটেরিয়াকে কিল করবে যে মিনিমাম টাইমে, তার মানে হচ্ছে একটা মিনিমাম টাইম, যে টাইমটাতে একটা ব্যাকটেরিয়াল সাসপেনশনকে কিল করতে পারবে একটা স্পেসিফিক টেম্পারেচারে, তাকে আমরা কি বলি, থার্মাল ডেথ টাইম বলি। ঠিক আছে? জি জি। আচ্ছা, পড়াশোনা করো বুঝছো? এই সকাল সকালে যে কষ্ট করে ঘুম থেকে উঠছে, অ্যাটেন্ডেন্সের জন্য তো দরকার নাই এত কষ্ট করার সকালবেলা। আচ্ছা, এখন আমরা ড্রাই হিটের কয়েকটা মেথড সম্পর্কে জানি, যে খুবই সিম্পল জিনিস, এগুলো আমরা ল্যাবে করে আসছি। একটা হচ্ছে ফার্স্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে রেড হিট। রেড হিট কি জিনিস বলতে পারবা কেউ? স্যার আইডিয়া নাই। আচ্ছা, আগুনে পোড়ানো রেড স্যার। হিট গুড। আগুনে পোড়ানো, গুড। রেড হিট মানে হচ্ছে তুমি হিট দিয়ে লাল করে ফেলো। এবং এটা আমরা করছি হচ্ছে যখন ওই যে ব্যাকটেরিয়া কালচার করছিলাম না, তোমরা ল্যাবে করছিলা হয়তো বা,
যে আমরা একটা লুপের মধ্যে ব্যাকটেরিয়াটাকে লাগায় হচ্ছে মিডিয়াতে এভাবে টানছিলাম, জি স্যার, করছি স্যার। এবং লুপটাকে একবার টানার পরে আমরা এটাকে স্টেরিলাইজ করার জন্য কি করছিলাম, বার্নারের উপরে নিয়ে একবার লাল করে ফেলছিলাম না? জি স্যার। এই যে প্রসেসটা, এটাকে আমরা রেড হিট বলি। রেড হিটটাকে আমি যদি একটু ছবি দেখাই তাহলে বুঝতে পারবা। এবং রেড হিট তুমি সব জিনিসকে করতে পারবা না, রেড হিট করতে পারবা হয় তুমি কিসে। আমরা আগে একটু ছবিটা দেখি, এই যে এটা করছি আমরা সবাই। ডান পাশে করছো তো নাকি? না করো নাই, করার কথা, ল্যাবে অবশ্যই এটা কর, করছি ল্যাবে স্যার। এটা করুন, হ্যাঁ ল্যাবে এটা করানোর কথা। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে রেড হিট, এবং এই ক্ষেত্রে আমরা যে ম্যাটেরিয়াল গুলাকে অ্যাকচুয়ালি রেড হিটের মাধ্যমে স্টেরিলাইজ করবো সেটা হচ্ছে যেমন এই যে এরকম মেটাল লুপ, তারপরে হইতে পারে পোরসেপ বা চিমটা যেটা আমরা বলি, চিমটা গুলাকে, যেমন চিমটা কোনগুলা, এই যে এটা ডান পাশে যে ছবিটা আছে চিমটা, তারপর স্প্যাচুলা, এগুলাকে আমরা রেড হিটের মাধ্যমে কি করতে পারি, স্টেরিলাইজ করতে পারি। মানে তুমি হিট দিতে দিতে একবার লাল করা পর্যন্ত হিট দিবা। এটা হচ্ছে রেড হিটের মাধ্যমে স্টেরিলাইজেশন। এবং এটা হচ্ছে ড্রাই হিটের একটা এক্সাম্পল, যেটা আমরা একটু আগেই বলছি যে ড্রাই হিট ডিরেক্টলি তুমি কি করলা, আগুনের মধ্যে অ্যাপ্লাই করলা। তারপরে হচ্ছে ফ্লেমিং। ফ্লেমিং ফ্লেমিং মানে হচ্ছে, আরেকটা ছবি দেখাইলে বুঝতে পারবো ফ্লেমিং মানে জিনিসটা কি। কিছু কিছু কাঁচের জিনিস থাকে, যেমন তুমি যখন ব্যাকটেরিয়ার ওই যে টেস্ট টিউবটা যেটা থেকে ব্যাকটেরিয়া লুপ দিয়ে তুলছো, তোলার সময় তুমি দেখা গেছে যে ওই টেস্ট টিউবটাকে একবার স্ক্রু ক্যাপ টেস্ট টিউব বলা হয় আর কি, যে টেস্ট টিউবটার ভিতরে ব্যাকটেরিয়া গুলাকে প্রিজার্ভ করে রাখা হয় মেনলি। তোমাদের ল্যাবে কি ছিল আমি অবশ্য ল্যাবটা করাই না এর আগে। নর্মালি আমাদের ল্যাবগুলোতে এটাই থাকতো, স্ক্রু ট্যাপ, মানে স্ক্রু ক্যাপ, মানে একটা টেস্ট টিউবের মুখে স্ক্রু টাইপ একটা ক্যাপ লাগানো থাকতো। ওই ক্যাপটা খুলে আমরা ভিতরে লুপটা দিয়ে ব্যাকটেরিয়া নিতাম, নিয়ে আবার হচ্ছে ক্যাপটা লাগাই দিতাম। তো এই যে প্রথমে খোলার সময় আমরা কি করতাম, এই টেস্ট টিউবটার মুখ, এই যে স্ক্রু ক্যাপ টেস্ট টিউব হচ্ছে এই টাইপের টেস্ট টিউব, এটা দেখা যাচ্ছে তো না ছবিটা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে স্ক্রু টাইপ দেখো, এটার মাথার মধ্যে স্ক্রু এরকম এই যে ঘোরানোর মতো একটা দেয়া আছে, শেপ দেয়া আছে। তুমি যখন ব্যাকটেরিয়া নেয়ার আগে যখন স্ক্রুটা খুললা, ওই সময়টাতে একবার তুমি এরকম হিটের মধ্যে এটাকে এরকম ঘুরাবা হিটের চারপাশে, মানে আগুনের চারপাশে মুখটাকে ঘুরাবা। আবার যখন ব্যাকটেরিয়াটা বের করে ফেললা এই মিডিয়া থেকে, তখন আবার কি করবা, ক্যাপটা লাগানোর আগে তুমি কি করবা, এই মুখটাকে একটু এই আগুনের চারপাশে ঘুরায় নিবা। এই যে নিচে দেখো, এই ছবিটা দেখো, এরকম আগুনের চারপাশে তুমি ঘুরায় নিবা। আর স্ক্রু ক্যাপ টেস্ট টিউব গুলো দেখতে যেই টাইপের হয়, ডান পাশের ছবিটা দেখতেছো তো, এরকম থাকে। তো এই যে মেথডটা, এখানে মেইনলি আমরা যে জিনিসগুলোকে ডিরেক্টলি হিটে তুমি দিয়ে দিতে পারবে না, যেমন কাঁচের জিনিস, এটাকে তুমি ডিরেক্টলি হিট দিলে এটা ভাঙা যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা আমরা করি, এটাকে ডিরেক্টলি হিটে না দিয়ে হিটের চারপাশে একটু ঘোরায় নেই, ঘোরায় এটাকে স্টেরিলাইজ করার চেষ্টা করি। যদিও কমপ্লিটলি স্টেরিলাইজ হবে না, বাট কিছু ব্যাকটেরিয়া হলেও মারা যাবে। তো এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ফ্লেমিং প্রসেস। ফ্লেমিং প্রসেসটাকে ডিরেক্টলি হিট দিব না, আমরা হিটের চারপাশে এটাকে আলতো করে কি করব, টাচ করাবো বা ঘোরাবো, যাতে করে হালকা হিট পেয়ে সে তার যে সারফেসের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের অপারেশনের সময় বা আমরা যে ব্যাকটেরিয়া তুললাম এই সময়টাতে তার গায়ের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো লেগে আছে, ওই ব্যাকটেরিয়াগুলো যাতে কিল হয়ে যায়। বুঝতে পারছি? জি স্যার, ঠিক আছে। পার্শিয়াল কিল হবে। আচ্ছা, জি স্যার। আর লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট টপিকই তো না? হ্যাঁ, এটা আজকের জন্য লাস্ট টপিক, সেটা হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেশন মানে কি? এটাও একটা ছবি দেখালে বুঝতে পারবো। ইনসিনারেশন মানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে, যেমন বিভিন্ন হসপিটাল থেকে তৈরি হয়। আমরা জানি হসপিটাল থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো তৈরি হয় সেগুলো খুবই ডেঞ্জারাস, কারণ হসপিটালে বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, তাদের ভিতর থেকে বিভিন্ন ধরনের এই যে মনে করো কটন সোয়াব, তারপর হচ্ছে তোমার মনে করো ব্যান্ডেজ, তারপরে হচ্ছে তার যে মনে করো তার বডির বিভিন্ন ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলা। তো এই যে ম্যাটেরিয়াল গুলা হসপিটাল থেকে দেখবা যে তুমি বিভিন্ন ধরনের রাস্তায়, ঢাকার রাস্তায় দেখবা যে গাড়ির পিছনে লেখা থাকে যে কি বলে বিপজ্জনক টাইপ কি যেন একটা লেখা থাকে, যে হসপিটালের বর্জ্য পদার্থ, আহ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, মেডিকেল মেডিকেল বর্জ্য পদার্থ ইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটি সিটি কর্পোরেশনের পরিবহনের জন্য আর কি ডেডিকেটেড কিছু গাড়ি দেখবা রাস্তায়। তো এগুলা দেখবা খুবই ক্লোজড থাকে, মানে একবারে নর্মাল ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলাকে যেভাবে ট্রাকে করে নিয়ে যায় এগুলাকে ওইভাবে নেয় না, এগুলাকে একটা ক্লোজ কন্টেইনার টাইপের ভিতরে করে নিয়ে যায়। এবং এগুলাকে হচ্ছে
কোথাও ফেলে দেওয়া হয় না, এগুলাকে ডিরেক্টলি কি করা হয়, পোড়ানো হয়, আগুনের ভিতরে পোড়ানো হয়। পোড়ানোর পরে যেই ইয়া হয় ওইগুলাকে হয়তো বা মাটি চাপা দিয়ে দেওয়া হয় বা করা হয়, কারণ এগুলা খুবই ডেঞ্জারাস জিনিস। তো এটা কাইন্ড অফ একটা চুল্লির মতো, ইনসিনারেটরে যে এখানে দেখো একটা চুল্লির মতো আছে, এই চুল্লির মতো থাকে, এটার ভিতরে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় এবং এটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যে ধোঁয়াগুলো আছে ধোঁয়াগুলো উপরে উঠে যায়। এবং তুমি যদি এখানে কোনো পলিস্টিরিন জাতীয় কোনো ম্যাটেরিয়ালও তুমি পোড়াইতে চাও তাহলে অনেক ধোঁয়া হবে, যেটা আরো ডেঞ্জারাস হয়ে যাবে। সো ওই ম্যাটেরিয়ালটাকে আগে আলাদা করে ফেলা হয়, বাট অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে ডিরেক্টলি এরকম চুলার ভিতরে দিয়ে পুড়ে ফেলা হয়। পুড়ে ওই যেই অ্যাশ তৈরি হয় ওই অ্যাশটাকে হচ্ছে তোমার মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে ইনসিনারেশন প্রসেস। ইনসিনারেশন মানে হচ্ছে ডিরেক্টলি তুমি কি করবে, পুড়ে ফেলবা, মানে কোনো এখানে আর কোনো ওয়ে নাই, ডিরেক্টলি সব ম্যাটেরিয়াল গুলাকে পুড়ে তারপর ওইটা ছাইগুলাকে ফালাই দেবে বা করো। তো এই হচ্ছে মোটামুটি আমরা তিনটা প্রসেস সম্পর্কে আজকে দেখলাম, একটা হচ্ছে কি রেড হিট, আর একটা হচ্ছে ফ্লেমিং, আর হচ্ছে ইনসিনারেশন। এই তো, তোমাদের সাথে নেক্সট ক্লাস কবে? স্যার সোমবারে। ক্লাস আই থিঙ্ক সোমবারে। সোমবার। সোমবার, আচ্ছা ওকে। তো মোটামুটি আমাদের এখানে করলাম আমরা 22টা স্লাইড, আমাদের মনে হয় 45টা স্লাইড আছে, নেক্সট দিন হয়তো শেষ হয়ে যাবে আমাদের এই চ্যাপ্টার। কোনো কোশ্চেন আছে আজকের লেকচার থেকে? স্যার আজকে অনেকক্ষণ পড়াইছেন। অনেকক্ষণ পড়াইছি না, ঈদের আগে আমি ভাবছি যে তোমাদের একটু সিলেবাসটা আগায় রাখি আর কি। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, কারণ রেকর্ডিং বড় হয়ে যায় না হয়, পরে তোমাদের প্রবলেম হবে।